যায় বা ক্লজেসে যায়। সো ফ্রেজেস এবং ক্লজেস এর ক্ষেত্রে আমরা যদি এই তিনটা টপিক ভালোভাবে না জানি বা আয়ত্ত না করতে পারি, আমরা এই সম্পর্কে যদি ভালোভাবে না বুঝি, তাহলে কোনটা অ্যাডভার্ব আর কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, এগুলো আমরা বুঝতে পারবো না। কারণ ক্লজেস বের করার সময় নাউন ক্লজ কোনটা, অ্যাডভার্ব ক্লজ কোনটা বা অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, এটা বুঝতে গেলে আমার প্রথমে পার্টস অফ স্পিচটা ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ কোনো কাজেই আসবে না বোঝাটা। আচ্ছা, অ্যাডভার্ব বেসিক্যালি কি হয়? ইট টেলস ইউ হাউ, where, when something is done. Something is done, that means কি কাজটা করা হয়েছে বা সম্পাদন করা হয়েছে, এই জিনিসটা কিভাবে বোঝায় অ্যাডভার্ব? এটা হচ্ছে কি তার মানে যেরকম নাউনের অবস্থা বোঝায়, সেরকম অ্যাডভার্ব কি করে ভার্বের অবস্থাটাকে বোঝায়, কিভাবে হলো বা কেন হলো, কোথায় হলো, এই ধরনের WH ওয়ার্ড। সো ইউ নো অ্যাবাউট WH ওয়ার্ড, রাইট? সো WH ওয়ার্ডের মধ্যে কি কি আছে? হাউ, where, when, what, এরকম অনেক কিছু আছে। তো স্পেসিফিক্যালি আমরা এখানে ফোকাস করব হাউ, where or when, এই জিনিসগুলোর উপরে ডিসক্রাইব করে, in the way they describe, in other words they describe the manner, the place or time of an action. অ্যাকশন কি, অ্যাকশনটা কি, অ্যাকশনটা করে কে? ভার্ব, রাইট? সো ভার্বে যাওয়ার আগে আমরা অ্যাডভার্ব সম্পর্কে এইটুকু জেনে নিব, নেক্সট ক্লাসটা সম্ভবত ভার্ব হবে। আচ্ছা, এরপরে আমরা যাই কমনলি ইউজড অ্যাডভার্বস, একটু দেখি অ্যাডজেক্টিভস কি হয় আর অ্যাডভার্বস এর মধ্যে কি ডিফারেন্সেসটা হয়। কাইন্ড, কাইন্ডলি, হ্যাপি, হ্যাপিলি, যেমন একটু আগে আমি বললাম যে ওয়ান্ডারফুলি রান, বা স্যার বললেন যে বিউটিফুলি রান। সো এই জিনিসগুলোই, বিউটিফুল, বিউটিফুলি, সুইট, সুইটলি, স্যাড, স্যাডলি, লাউড, লাউডলি। এরপর আমরা একটু দেখি মেনি অ্যাডভার্বস এন্ড উইথ ly. You make this adverbs by adding ly to adjectives. তো আমরা adjectives শিখেছিলাম, সবার কি মনে আছে? তাসিনা আপু, আপনার মনে আছে? আচ্ছা, আপু রেসপন্ড করছে না। নাজিফা আপু, আপনার মনে আছে? কি আপু? আচ্ছা, নাউন এন্ড প্রোনাউন কি মডিফাই করে? হ্যাঁ। সো আমরা যে দোষগুণ অবস্থা, যে অ্যাডজেক্টিভের সাথে যখন ly যোগ হয় তখন কি হয়? এটা অ্যাডভার্ব হয়ে যায়। আরেকটা আমরা কিছু এক্সাম্পল দেখি। স্যাম ওয়াজ ফিলিং ভেরি লোনলি, she was wearing a lovely dress, it was a very lively party. এটা কি অনেক জীবন্ত, প্রাণবন্ত বোঝাচ্ছে। হ্যাঁ, প্রাণবন্ত একটা পার্টি ছিল। it was a very lively party. হ্যাঁ, it was a very lively party। এখানে লাইভলিটা কি হচ্ছে? লাইভ, লাইভলি, লাভ, তারপর হচ্ছে লাভলি। এখান থেকে কি হচ্ছে? ওয়ারিং আ লাভলি ড্রেস। ওয়ারিংটাকে কি করছে? এখানে কি করছে? ওয়াজ ওয়ারিং আ লাভলি ড্রেস। লাভলিটা কাকে মডিফাই করছে? নাজিফা আপু বলেন। একটু রেসপন্ড করতে হবে না নাজিফা আপু। হ্যাঁ 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 আপু বলতেছি। আচ্ছা আপু, লাইভলি। আচ্ছা, এই ওয়ারিংটা কাকে করছে? মানে ওয়ারিং কে কোন ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, মানে মডিফাই হ্যাঁ হ্যাঁ বলতেছি আপু একটু। She was wearing a lovely dress. ড্রেসটাকে মডিফাই মানে নাউনকে এখানে মডিফাই করতেছে। না, ওয়ারিংটা কাকে করছে? আচ্ছা, লাভলি ড্রেস। লাভলি ড্রেস কে। কিন্তু হ্যাঁ, এখানে লাভলি, ওয়ারিংটা তো ভার্ব আপু, লাভলিটা হচ্ছে এখানে তো অ্যাডভার্ব। অ্যাডভার্ব। হ্যাঁ, তো অ্যাডভার্বটা এখানে ড্রেস কে মডিফাই করতেছে, ড্রেস কে, কারণ ড্রেসটা হচ্ছে নাউন। আচ্ছা, তাহলে আপু আপনি দেখেন এইখানেই ঝামেলাটা হয় যে আমরা ওয়্যারিংটা আমি কেন বললাম যে ওয়াজ ওয়্যারিং আ লাভলি ড্রেস, শি ওয়াজ ওয়্যারিং আ ড্রেস, বাট কি ধরনের ড্রেস পরছে এটা বোঝাচ্ছে, ড্রেসটাকে না স্পেসিফিক্যালি। লাভলিটা বোথ, কিন্তু এখানে দেখেন এটা একটু কনফিউজিং। এখানে দেখেন স্পেসিফিক্যালি কিন্তু ওয়্যারিং লাভলি ড্রেস হচ্ছে। হ্যাঁ, এই ওয়্যারিংটা কি? পরিধান করা। পরিধান করা কি একটা কাজ না? একটা কাপড় পরিধান করাটা কি একটা কাজ না? সো কাজের অবস্থাটা কিরকম হচ্ছে? হাউ, কিন্তু এখানে কি মানে এখানে কি কাজের অবস্থাটা আদৌ মানে এখানে বুঝাইছে? যদি যেমন মানে আমরা কি একটা কোশ্চেন দেখলাম না? হ্যাঁ, হ্যাঁ, ওগুলা তো খুবই ইজিয়ার অপশনস। আমরা একটু দেখি এখানে দেখেন, আদারওয়াইজ দে ডেসক্রাইব দ্য ম্যানার, প্লেস অর টাইম অফ অ্যান অ্যাকশন। ম্যানারটা কি রকম?
লাভলিটা কিরকম, ম্যানারটাকে বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভের সাথে একটু কনফিউশন লাগে আমাদের। হ্যাঁ, তো ব্যাপারটা কি আমি এই জন্য এই টপিকটাকে আজকে বুঝাচ্ছি বা আমি আপনাদেরকে পড়াচ্ছি, এটা মানে এটাকে কাইন্ড অফ আবার অ্যাডজেক্টিভের মতো মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে এক্স্যাক্টলি। আপনি যখন বুঝতে পারবেন না, এখানে মনে হচ্ছে যে ওয়ান্ডারফুলি, এটা দেখলে মনে হচ্ছে হ্যাঁ এটা তো সোজা একটা টপিক, বাট when we go deep into this topic or we delve deep into this topic, we understand that there are so many confusions regarding adjectives and adverbs. So আমার ভালোভাবে বুঝতে হবে যে এখানে she was feeling very lonely, ফিলিংটা কিরকম ছিল, she was feeling something, এটা একটা কাজ না, মানে আমি কিছু একটা বোধ করছি, বোধ করাও তো একটা কাজ, তাই না? সো বোধ করাটাকে কিভাবে কিরকম ভাবে বোধ করছে, how was she feeling, এখানে হচ্ছে ভার্বটাকে মডিফাই করতেছে। হ্যাঁ, তো অ্যাডভার্ব কি করে, ভার্বের মানে ডিটেইলস ডিসক্রাইব করে, কি ম্যানার, আবার কি ধরনের প্লেসে হচ্ছে অ্যাকশন হচ্ছে। তো অ্যাডজেক্টিভকেও তো আবার মডিফাই করতে পারে, তাই না? অ্যাডজেক্টিভ কি করে মডিফাই, আমরা ওটাতে আসছি, আমরা আসছি, ওটা আমরা আরো সামনে যাব। আমি ভুল বলে ফেলছি, কাইন্ডস অফ অ্যাডভার্বে যাব না, আমরা কাইন্ডস অফ অ্যাডভার্বটা আগে দেখব, আগে আমরা বেসিকটা দেখব, আমরা এক্সেপশন পরে দেখব। আগে আমি একটু বলতে চাই, আগের স্লাইডটাতে আমরা জানি যে বাংলায় যদি আমরা চিন্তা করতে চাই, আমরা যারা বাঙালি, আমরা ইংলিশ বুঝি না, কম বুঝি, বাংলায় চিন্তা করার সহজ উপায় হচ্ছে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হয় অ্যাডজেক্টিভ, আর কিভাবে, খাতায় লিখে রাখেন দুইটা, কিভাবে করছে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হয় অ্যাডভার্ব। এখন প্রথম বাক্যটাতে তারপর when, কখন, where, কোথায়, এই ধরনের ওয়ার্ড গুলোর একটু বাংলা লিখে রাখেন। এই জিনিসটা যেটা স্যার বললেন খুবই ভালো একটা পয়েন্ট, এটা যদি আপনারা খাতায় লিখে রাখতে পারেন, আমার মনে হয় আপনাদের বেসিকটা ক্লিয়ার হতে খুব সহজ হবে। জি স্যার, আপনি কন্টিনিউ করেন। এখন প্রথম বাক্যটাতে যদি বলি যে she was feeling কেমন, লোনলি, এই লোনলি শব্দটা লি বিশিষ্ট শব্দ, ফলে কমন সেন্স যেটা বলে এটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, এবং এই লোনলি শব্দটা কাকে মডিফাই করছে, ফিলিং কে, ফিল একটা ভার্ব, সে ফিল করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ফিল করছে কেমন, লোনলি, তার মানে লোনলি শব্দটা এক্সাক্ট ফিল ভার্বটাকেই মডিফাই করছে, তাহলে কনফার্ম এই লোনলি শব্দটা অ্যাডভার্ব। কিন্তু ভুল, কেন ভুল বলেন তো? কারণ এই যে লোনলি শব্দের উত্তরটা আমরা কিভাবে করছে, কিভাবে ফিল করছে, এই প্রশ্নের উত্তর দিলে কিন্তু আমরা লোনলি পাই না, আমরা কি পাই, সে কেমন ফিল করছে, লোনলি ফিল করছে, কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি বলেই এই লোনলি শব্দটা লাস্ট জাহিদ মিউট করেন, লাস্টে লি থাকলেও লোনলি শব্দটা অ্যাডভার্ব না, আবার সে ভার্বকে মডিফাই করছে তারপরেও লোনলি অ্যাডভার্ব না, এটা কি অ্যাডজেক্টিভ। দুই নাম্বার যে পয়েন্টটা দেখেন এখানে কিন্তু লাভলি ড্রেস, এটা ইজিলি বোঝা যায়, কারণ ড্রেসটাকে মডিফাই করছে লাভলি। লাভলি কি, ড্রেসটা লাভলি নাকি ভার্বটা কি, এখানে ওয়্যার হচ্ছে ভার্ব, পরিধান করা হচ্ছে ভার্ব, লাভলিটা কি পরিধান করছে, সুন্দরভাবে পরিধান করছে, নাকি সুন্দর একটা ড্রেসকে পরিধান করছে, এটা সুন্দর ড্রেস ইজিলি বোঝা যায়, কিন্তু এক নম্বরটা কিন্তু আসলে কঠিন ছিল বোঝা। থ্যাংক ইউ। আমার কথা শেষ, সুমন্তি আপু নেক্সট স্লাইড এটা। জি স্যার, মানে আমার একটা কল আসছিল এর জন্য আমি একটু ভিডিও থেকে গিয়েছিলাম, স্যারও কথা বলছিলেন এজন্য মিউট করে রেখেছিলাম। আচ্ছা, আমরা কাইন্ডস অফ অ্যাডভার্বসটা দেখি। হ্যাঁ, অ্যাডভার্বেরও তো কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা একটু দেখি ম্যানারে কি হলে কি রকম হয়। ম্যানারে হলে আমরা দেখতে পাই, এই যে দেখেন, it describes in which manner an action is done, in which manner। হ্যাঁ, সো ম্যানারটা কি রকম, ইন কি ধরনের ভাবে, মানে কোন ধরনের কাজ ভাবে এই কাজটা করা হচ্ছে, প্লেস কোথায় হচ্ছে এটাকে বোঝাচ্ছে, প্লেসের ক্ষেত্রে it describes where an action is being done, ঠিক আছে, অথবা has been done। হ্যাঁ, সো আমরা যদি একটু খেয়াল করে দেখি where, কোথায়, খুব সিম্পলি এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে কোন জায়গায় হচ্ছে বা কিভাবে, মানে কোথায় কাজটা বা কর্ম যেহেতু হচ্ছে কোনো কর্মকে কিভাবে সম্পাদন করা হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা যদি হয় সেক্ষেত্রে হবে কি adverb of place। আচ্ছা, টাইমের ক্ষেত্রে দেখি it describes when an action is done। আচ্ছা,
কোন সময় করা হচ্ছে সেটা দেখানো যাচ্ছে এখানে। আবার ফ্রিকোয়েন্সিতে কি হচ্ছে, ইট শোস হাউ মেনি টাইমস অ্যান অ্যাকশন ইজ ডান, ফ্রিকোয়েন্সিটা কি, কয়বার করা হলো সেটা বোঝাচ্ছে। পারপাস অর রিজন, আরেকটা আছে কি পারপাস অর রিজন, ইট ডিসক্রাইবস দ্য পারপাস অর রিজন ফর দ্য অ্যাকশন। কি, ইট ডিসক্রাইবস দ্য পারপাস, মানে কোনো কিছু করার, কাজটা করার উদ্দেশ্য বা কারণটা কি সেটা বোঝাচ্ছে। তো আপনাদের এখানে কোনো সমস্যা আছে বুঝতে আমাকে একটু বলবেন, আমরা এরপরে আস্তে আস্তে এগুলো ওর ক্লাসিফিকেশন গুলো বুঝবো। কারো কোনো প্রশ্ন আছে? নাজিফা আপু? হ্যাঁ, পারপোজ এন্ড রিজনটা একটু মানে পারপাস আর রিজনটা হচ্ছে, আমরা এক্সাম্পল দেখবো। দেখেন কোনো কাজ যদি করা হয়, সেই কাজটা করার কারণটাকে বা ওইটাকে একটু ডিসক্রাইব করে, হ্যাঁ, কাজের যে ব্যাপারটা আছে, যে উদ্দেশ্যটা কি সেটা একটু ডিসক্রাইব করে, বা কারণটা কি যে কাজটা করা হচ্ছে সেটা কাজের উদ্দেশ্য কি ডেসক্রিপশন দেয়, হ্যাঁ, বর্ণনাটা আমরা আরো এক্সাম্পল, হ্যাঁ এক্স্যাক্টলি। সো একটু দেখি আরো কিছু আছে, যেমন কোয়ান্টিটি অর ডিগ্রি, ইট শোস হাউ মাচ অর ইন হোয়াট ডিগ্রি or to what extent. So আমরা ডিগ্রিটা দেখেছি না যে নরমালি কিরকম হয়, কোয়ান্টিটি অর ডিগ্রি কিরকম হতে পারে। সো পরিমাণটাকে বোঝাচ্ছে, বা ওই যে ভালো খারাপ সেটা আর মানে ওইটার যে একটা মানে এক্সটেন্ট থাকে বা মানে পরিমাণটা থাকে সেটা বোঝাচ্ছে। সো ওইটাকে আমরা আরো ডিটেইলসে দেখবো নেক্সট স্লাইড গুলোতে। অ্যাফার্মেশন অর নেগেশন, হ্যাঁ বোধক বা না বোধক এটা বোঝাচ্ছে। এখানে কি কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে এই পর্যন্ত? আমাকে একটু বলতে হবে, এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? না আপু। আচ্ছা, জাহিদুল ভাই আপনাকে অনেকদিন পরে দেখলাম মনে হয় আমি। আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেসের ক্ষেত্রে একটু দেখি। সাম অ্যাডভার্বস এন্ড অ্যাডভার্ব ফ্রেজেস। আচ্ছা, অ্যাডভার্ব ফ্রেজ নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, আমি এই জন্যই বলছি যে অ্যাডভার্ব অনেক ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ, নাউন এগুলো প্রতিটা অনেক ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ। যখন ফ্রেজেস এন্ড ক্লজেস বুঝতে যাব ওগুলোর ক্লাস আমাদের থাকবে, এই জন্য আমি বেসিকটা আগে আপনাদেরকে ক্লিয়ার করে তারপরে সামনে যাচ্ছি। তো আমাদের এই কোর্সটার প্ল্যানটা কি ছিল, যে প্রত্যেকের বেসিকটা ক্লিয়ার হবে, দেন উইল মানে dig deep into the other topics যেগুলো রিলেটেড। বেসিকটা ক্লিয়ার হচ্ছে এখন, এরপরে আমরা মানে অ্যাডভান্স কিছু টপিকে যাব, যেমন ক্লজেস, ফ্রেজেস। তারপর আপনি যদি চিন্তা করেন ভার্বেটা, আমি ভার্ব এখনো ধরিনি, কারণ কি ভার্বটা আগে আমি এই টপিকগুলো শেষ করে আপনাদেরকে অন্যান্য বিষয়গুলো সম্পর্কে একটু আগে সচেতন করতে চাই। এখন যদি অ্যাডভার্ব করে ফেলছেন, আপনার ভার্বটা ধরতে খুব ইজিয়ার হবে। অন্যান্য আবার যখন আমরা কনজাংশন শেষ করেছি তখন কি হলো, আমাদের সেন্টেন্সের জন্য প্রবলেম হবে না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে আমাদের জন্য খুব ইজিয়ার হবে। আচ্ছা, আপনাদের কি বেনিফিট হচ্ছে ক্লাসগুলো থেকে? একটু রেসপন্ড করতে হবে, যদি কেউ না বলেন তাহলে আমি বুঝে নিব যে আচ্ছা হচ্ছে না। অবশ্যই আপু, এত কষ্ট করে এত সুন্দর করে স্লাইড টেক বানানোর পরে তো মানে এটা বলতেই হবে যে না, অবশ্যই বেনিফিট, মানে বেনিফিট। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি আপু, ভালো আছি। আমি অনেকক্ষণ পরে আসছি তো আসলে আমার মাথার মধ্যে একটা কোশ্চেন ঘুরতেছিল, সেটা হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব তিনটাকে মডিফাই করে, এবং অ্যাডভার্ব নিজেকে নাকি মডিফাই করে। এরকম একটা এক্সাম্পল আমি জানতে চাই যে অ্যাডভার্বকে কিভাবে মডিফাই করে। আচ্ছা, আমরা ফার্স্টে রাইট নাও আমরা প্রথমে কি করব, অ্যাডভার্বের ক্লাসিফিকেশন গুলো শিখবো, এরপরে আমরা এই ডিটেইলস গুলোতে যাব। ইজ দ্যাট ওকে উইথ ইউ ভাইয়া? আমরা আস্তে আস্তে শেষ করব এই ব্যাপারগুলো। হাই, আই এম ব্যাক। জান হাস্যকর। আরে ব্রো, হাই, হাস্যকর চলে আসছে। আই এম ব্যাক। সো অ্যাডভার্ব অনেক কিছুকে মডিফাই করতে পারে, কথা সত্যি। অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন গুলো একটা কথা আছে, বাট অ্যাডভার্ব পার্টিসিপলস গুলো আছে। সো আমরা আস্তে আস্তে এই টপিক গুলোতে যাব, বাট আমি আপনাদেরকে ডিটেইলসে আগে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন গুলো ক্লিয়ার করতে চাচ্ছি। এটা থেকে একটা আপনাদের কোশ্চেন ছিল স্যারের কাছে। জি জি জি, স্যার তো নাই। স্যার কি আছেন? এখন নাই। ও না আপু, ওই আমাদের শুক্রবার একটা এক্সাম হওয়ার কথা ছিল আর কি। ম্যাথের? না না না, ইংলিশ স্যার নিবেন। আচ্ছা আচ্ছা, মানে স্যারের টপিকস গুলা, স্যার যেগুলো পড়াইছেন। স্বাভাবিক, খুবই ভালো। আমার কালকে আমি নিজেও আমি অ্যালায়েন্স গ্রুপে একটা এক্সাম নেব, আমিও আস্তে আস্তে এক্সামের দিকে যাব, আপনাদেরকে কয়েকদিন পরে এক্সাম দেওয়া শুরু করব। তো এটা একটা বিষয়।
সো আমরা এখন পজিশন মানে অ্যাডভার্বের প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, হ্যাঁ অ্যাডভার্বস অফ প্লেসটা দেখো। Some adverbs and adverb phrases answer the question where. They are called adverbs of places. হ্যাঁ, সো আমরা একটু দেখি কি হয়। The boys are playing upstairs. The boys are playing upstairs. Where upstairs? খেয়াল করে দেখেন, where are the boys playing? Where দিয়ে কোয়েশ্চেন করলে দেখেন অ্যানসার পাওয়া যাচ্ছে, খুব ইজি আর কি। The dog is in the garden. দেখেন এখানে দা আছে, তাহলে এই যে ইজ ইন দা গার্ডেন, এন্টায়ারটা কিন্তু একটা অ্যাডভার্ব হয়। হ্যাঁ, এটা কিন্তু শুধুমাত্র দা গার্ডেন কিন্তু অ্যাডভার্ব হবে না, দা গার্ডেন কিন্তু নাউন হয়ে যাবে। বুঝতে পারছেন জাহিদুল ভাই? আপনি কি কিছুটা এক্সাম্পল পাচ্ছেন এখন? জি আপু, পাচ্ছি। The dog, where is the dog playing? নাউন কেও বোঝাচ্ছে এবং ভার্ব কেও বোঝাচ্ছে, কিন্তু কোশ্চেনটা করছে ইজটা কিন্তু where is the dog playing? So in the garden, এটা হচ্ছে কি অ্যাডভার্ব অফ প্লেস কে বোঝাচ্ছে। আচ্ছা, we are going to New York on our school trip. আচ্ছা, where are we going on our school trip? We are going to New York. So এটা প্লেস কে বোঝাচ্ছে, এখানে ডাইরেক্টলি একটা প্লেসের নাম দেয়া আছে, we are going to New York. গোয়িং টুর পরে আছে, ঠিক আছে। এখানে আরেকটা একটু দেখেন, 2 নাম্বার আর যে এক্সাম্পলটা আপনারা দেখতে পাচ্ছেন কারসারটা, দ্য ডগ ইজ ইন দ্য গার্ডেন, ইজ এর পরে কিন্তু কয়েকটা ফ্রেজেস আছে, তারপরে কিন্তু দ্য গার্ডেন আসছে। সো এই এন্টায়ার ফ্রেজ গুলো অ্যাডভার্ব ফ্রেজ হয়ে কিন্তু মডিফাই করছে where is the dog playing. সো ওই ডিটেইলসটা দিচ্ছে যে খেলা যে where is the dog মানে কোথায় আছে এই কুকুরটা, সেটা আর অবস্থানটাকে খুব সুন্দরভাবে বোঝাচ্ছে। আবার যদি আমরা দেখি যে we are going to New York city on our school trip, কোথায় যাচ্ছি where, এটাকে খুব ক্লিয়ারলি বোঝাচ্ছে, যাওয়াটাকে জোর দিয়ে ওই যাওয়াটার সম্পর্কে বর্ণনা দিচ্ছে, কোথায় যাচ্ছি সেটা কি করছে অ্যাডভার্ব করছে, এটা কি অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, it's very sunny but cold out, it's very sunny but cold outside. দেখেন it's very sunny but cold outside, এখানে কি হচ্ছে রৌদ্র আছে বাট বাইরে প্রচন্ড ঠান্ডাও আছে, এটা বোঝাচ্ছে যে রোদ প্রচন্ড ঠান্ডা। হ্যাঁ, কোথায় বোঝাচ্ছে আউটসাইড। হ্যাঁ, it's very sunny but cold outside. সানিটাও কিন্তু দেখেন it's very sunny, এইটুকু যদি বলতাম সেক্ষেত্রে it is very sunny, তখনও কি হতো অ্যাডভার্ব হয়ে যেত। আচ্ছা আপনি এই ইন দা গার্ডেন এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ? না, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই যে যখন ফ্রেজে যাব তখন আমরা এটা নিয়ে কথা বলবো। এখন যদি আমি প্রিপোজিশনাল ফ্রেজ বোঝাতে যাই, নাউন টাউন সব বোঝাতে হবে, তো আমরা ওটা পরে কথা বলবো। রাইট নাও আমরা ইজ ইন দা গার্ডেন বোঝাচ্ছি, ইজ এর পর ইন দা গার্ডেন বোঝাচ্ছে ওয়্যার দিয়ে কোশ্চেন করলে কি হচ্ছে কোথায়, তখন আমরা কি বুঝতে পারছি জায়গাটা বুঝতে পারছি। সো এখানে সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এরপরে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। Adverb of places দেখেন, I have lived here for about 2 years. I have lived here for about 2 years. Here একটা adverb। আমরা যদি আপনাদের কাছে যে এখানে মনে হয় অমিত ভাই আছে তাই না? অমিত ভাইয়া, আমাদের একটা চার্ট আছে না যে টাইপস অফ অ্যাডভার্ব, একটা যে 126 পেজ, হ্যাঁ ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে, আপনি একটু চার্টটার ছবি তুলে এই গ্রুপে একটু দিয়ে দিবেন, সবাই যেন এখন দেখতে পায়। যেমন অ্যাডভার্ব অফ প্লেসেস এর মধ্যে কিছু এক্সাম্পল আছে, আপনারা একটু লিখতে পারেন অ্যাব্রড, এনিওয়্যার, ডাউনস্টেয়ার্স, আপস্টেয়ার্স, হিয়ার, হোম। ইন ওয়ার্ডটাও কিন্তু অ্যাডভার্বের মধ্যে পড়ে, ইন ওয়ার্ডটা কিন্তু প্রিপোজিশনও। এই জন্যই আমি একটু আগে বললাম কোথায় where, দেখেন ইন দা গার্ডেন, দেখেন একটু আগে ইন দা গার্ডেন, ইন দা গার্ডেন। সো ইনটার কারণে কিছুটা আমাদের এখানে কোথায় গার্ডেনের মধ্যে বোঝাচ্ছে। হ্যাঁ, সো মধ্যেটা যখন ইন দা গার্ডেন, এটা কিন্তু অনেকেই বলতে পারে আপু এটা তো প্রিপোজিশন, রাইট? কিন্তু একই ওয়ার্ড আপনার মনে আছে ম্যাটেরিয়াল শিখলাম যে অ্যাডজেক্টিভেরও কাজ করে, নাউনেরও কাজ করে, অর্থটা চেঞ্জ হয়ে গেলে তখন এরকম পরিবর্তন আসে। আমরা আবার একটু যাই দেখি, I've lived here for about 2 years. এখানে কি হিয়ার কি কোথায়, এইখানে, এইখানের জায়গাটাকে বোঝাচ্ছে। হ্যাঁ,
এই অবস্থানটাকে বোঝাচ্ছে বা এরিয়াটা যে জায়গাটাতে সে বসবাস করছে সেটাকে বোঝাচ্ছে। ইংলিশ and জার্মান আর ক্লোজলি রিলেটেড, দ্যাট ইজ ট্রু, ইংলিশ and জার্মান আর ক্লোজলি রিলেটেড। আচ্ছা, ক্লোজলি, ক্লোজ মানে কি? খুব কাছাকাছি সম্পর্ক থাকা। ly থাকলে একটু আগে আমরা প্রথম দিকে স্লাইডে দেখেছি যে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়ে যায়। তো ক্লোজলি কি হবে দেখেন, খেয়াল করে দেখেন ক্লোজলিটা কি হবে এখানে, একজন একটু রেসপন্ড করতে হবে। আপু ক্লোজলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কজ ক্লোজ হচ্ছে একটা ভার্ব, ly যোগ হয়েছে এই জন্য একটা অ্যাডভার্ব হয়ে গেছে আর কি এটা। আচ্ছা, এখানে কি করছে, কাদের অবস্থাকে মানে প্লেসটাকে কি বোঝায়, ক্লোজলি রিলেটেড বোঝাচ্ছে কিন্তু, হ্যাঁ। তো তাদের সম্পর্কটা আর অবস্থা বোঝাচ্ছে। এখানে মানে ভার্বকে কি ইয়া করছে, মানে মডিফাই করছে, রিলেটেড টু ভার্ব। দেখেন এটা একটু দেখেন, রিলেটেড, জার্মান আর রিলেটেড, হ্যাঁ, তাদের সম্পর্কটার অবস্থানকে বোঝাচ্ছে ক্লোজলি। তাদের সম্পর্কটার অবস্থানটা কি, আমরা কি অবস্থান বলতে শুধুমাত্র জায়গাকে বোঝাই, মানে একটা মানুষের অবস্থানও হতে পারে, মানুষের পজিশনও হতে পারে, সেটাও বোঝাতে পারে যে ক্লোজলি রিলেটেড, তাদেরটা কি ক্লোজলি রিলেটেড। তো এটা একটা জিনিস। তারপর হচ্ছে গিয়ে সম্পর্কটা কিরকম সেটাকে বোঝাচ্ছে, হ্যাঁ। সো ইজ মার্ক স্টিল ইন বেড, এটা একটা কোয়েশ্চেন, হ্যাঁ, বাট আমি কোয়েশ্চেন মার্কটা দেই নাই। দেখেন ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে, কি হয়, ইজ মার্ক স্টিল ইন বেড, সে কি এখনো আছে, কোথায় আছে, এখনো কোথায় আছে জিজ্ঞেস করছে, সে কি এখনো বিছানায় আছে, ইজ মার্ক স্টিল ইন বেড। আচ্ছা, মার্কটা এটা বড় হতে হবে, ক্যাপিটালাইজ হবে। আচ্ছা, এটা ঠিক করে দিব, হিজ চিলড্রেন গো এভরিওয়্যার উইথ হিম, এটা একটু খেয়াল করেন, কোথায় যায়, সব জায়গায়। সো ভাইয়া কি দিয়েছেন, লিস্টটা কি দিয়েছেন, অমিত ভাইয়া একটু রেসপন্ড করবেন। হ্যাঁ দিয়েছে। আচ্ছা, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ অমিত ভাইয়া। ওকে, হিজ চিলড্রেন গো এভরিওয়্যার উইথ হিম। সো এই লিস্টটা কিন্তু খুব কাজের, আপনারা যখন ফ্রেজ গুলো বা ক্লজেস গুলো আইডেন্টিফাই করবেন, ইউ উইল নিড দিস লিস্ট, হ্যাঁ। সো এটা একটা খুব সুন্দর করে মনে রাখার জন্য আপনারা রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন, এটা খুব জরুরি। আচ্ছা, অ্যাডভার্ব অফ ম্যানারে আমরা দেখবো এরপরে, বাট এর আগে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনাদের এখানে কোনো কনফিউশন আছে কিনা, কোনো কনফিউশন আছে? আচ্ছা আপি, ওখানে বললো যে ইজ মার্ক স্টিল ইন দা বেড, এইখানে তো ভাই এইখানে তো আপনি স্টিল, এইখানে প্লেসটা তো বোঝায় নাই, মানে ইন বেড কোথায়, ইন বেড মানে প্লেসটা তো এখানে ইন্ডিকেট করে নাই, আপনি যে ইয়াটা উদাহরণ দিলেন এর আগেরটা। আচ্ছা, ইজ মার্ক স্টিল ইন বেড, হ্যাঁ, বেডটা কি একটা জায়গা না? হ্যাঁ আপনি, এটা তো জায়গা, এই বেডটা, হ্যাঁ, বাট স্টিল ইন বেড, ইজ মার্ক, মার্ক ইজ স্টিল ইন বেড, এখন দেখেন তো কিরকম হয়, মার্ক ইজ স্টিল ইন বেড, এটা ইন্টারোগেটিভে আমি দিয়েছি এই কারণে যাতে এটা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আসে আপনারা বুঝতে পারবেন। দেখেন স্টিল, স্টিল মানে কি, এখানে কি, মার্ক ইজ স্টিল ইন বেড, এখানে যদি আমরা একটা নরমাল একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসি, সেক্ষেত্রে এটার পজিশনটা দেখেন, মার্কের পরে ইজ যাবে, ইজ কি ভার্ব না, মার্কের অবস্থানটাকে বোঝাচ্ছে না যে কোথায় আছে সে। এখন একটু হিসাব করে দেখেন তো, আমরা একটু স্ক্রিনটা শেয়ারিং বন্ধ করে একটু এক্সাম্পল দেখি, ঠিক আছে? ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম প্লাস হচ্ছে কি নরমালি মার্ক ইজ স্টিল ইন বেড দিয়ে আমরা একটা এক্সাম্পল দেখি, ইজ দ্যাট ওকে? আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। is Mark এখানে দেখেন স্টিলটা, স্টিলটা এখানে আছে, রাইট? এখানে কি হচ্ছে, কোথায় আছে, এখন পর্যন্ত, একটু আগে হিয়ার পড়েছিলাম না, এখন, এখন পর্যন্ত কি, এটা কি কোনো কারণে অ্যাডজেক্টিভ মনে হচ্ছে কারো কাছে? ক্লিয়ারলি বলেন, নিঃসংকোচে বলেন, আপনাদের বুঝতে হবে, বোঝার জন্যই আমি ক্লাসটা নিচ্ছি। সেটা ক্লিয়ার না হলে সমস্যা হয়ে যাবে, পরের টপিক গুলো বুঝতে কষ্ট হবে। তো আমরা যদি এটাকে একটু অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই, ইন্টারোগেটিভ না করে, মার্ক ইজ স্টিল
না আপি, এটা তো কখনোই অ্যাডজেক্টিভের কথা, তো অ্যাডজেক্টিভ তো জীবনে হবে না, এটা কখনোই তাহলে কারণ নাউন এটা এখন নাউন হ্যাঁ, অথবা প্রোনাউনের দোষগুণ তো বোঝাচ্ছে না, এখানে বোঝাইতেছে যে সময়টা স্টিল কতক্ষণ ধরে, স্টিল ইন দা বেড মানে এখানে এখনো। আরেকটা বিষয় আছে, হ্যাঁ স্টিল ইন দ্য বেড, স্টিল সময়টাকে বোঝাচ্ছে, আমি একটা অর্থে ধরতে পারি, হ্যাঁ আপনার পয়েন্টটা যথেষ্ট ভ্যালিড, যে এখন পর্যন্ত মানে হচ্ছে কি স্টিল মানে এখনো কি সে বেডে বিছানায় আছে, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট দেখেন যে স্টিলটা কোথায়, মানে কোথায় আছে, ওয়্যার ইজ হি স্টিল, এটা একটু চিন্তা করুন, ওয়্যার দিয়ে কোশ্চেন করলেও কিন্তু এখানে হয় হি ইজ ওয়্যার ইজ মার্ক স্টিল ইন বেড, মানে কি বেডের বিছানায় কিছু আছে, একটা স্পেসিফিক জায়গায় না, বিছানাও তো একটা মানে অবস্থান বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে, তাই না? তো সেই এইটাকেই বোঝানো হচ্ছে। তো নিউ ইয়র্কে যাওয়াটাও যেমন একটা জায়গা আর অবস্থান বোঝানো হচ্ছে, বা কোথাও কোনো কাজের একটা ডেসক্রিপশন বোঝাচ্ছে, এখানেও কিন্তু সেটাই বোঝাচ্ছে। তো এখনো কি কনফিউশন আছে যে বেডের মধ্যে থাকাটাও একটা জায়গার মধ্যে থাকাটা মানে আই লিভড হিয়ার ফর অ্যাবাউট 2 ইয়ার্স, একটু আগে আমরা দেখলাম এখানে আছি যে আমি এই যে এই জায়গাটা কোনো জায়গার নাম বলে নাই, তারপরে হিয়ার দিয়ে মানে আমি যেখানে আছি সেই অবস্থানে আমি 2 বছর যাবত আছি। তো এখানেও বোঝাচ্ছে যে মার্ক ইজ স্টিল ইন বেড বা ইজ মার্ক স্টিল ইন বেড। এইখানে আপু আমার যেটা মনে হচ্ছে যে এটা এখানে যে কোশ্চেন মার্কটা করা হয়েছে, এখানে জোরটা দেওয়া হয়েছে স্টিলের উপর, এক্স্যাক্টলি এখানে যে কোশ্চেন মার্কটা কিন্তু স্টিলের উপর জোরটা, বেশি যাবে। হুম হ্যাঁ, জোরটা কিন্তু হ্যাঁ, তো স্টিলের উপর স্টিলের দেওয়া হয়েছে। উপরেই তো জোরটা থাকবে কারণ অ্যাডভার্ব পড়াচ্ছি আমি, তো জোরটা তো ওখানেই থাকবে। আপনাদের অ্যাডভার্ব এটা আর কোনো ডাউট আছে এখন? আমার লাইফটাই আসে না আপনি নাই, হুম না আপনি নাই আচ্ছা, হাস্যকর। আমরা এখনো এরপরে নাই। আমিও বুঝতে পারছি যে স্টিল শব্দটা ইজ কে মডিফাই করছে, ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, Exactly. আছে অবস্থিত, কিভাবে অবস্থিত, এই পর্যন্ত এখনো অবস্থিত বিছানায়। আচ্ছা আমি একটু গোসলে যাচ্ছি, গোসল করবো, খাবো, আমি তার সময় দিতে পারবো না, আমি কয়েকজনকে কোহোস্ট করে আমার দিয়েছি। আচ্ছা স্যার, আমি আমার আমি লাইফ আসার আগে যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে এন্ড করে দিয়েন। আমার লাইফটাই হাস্যকর হয়ে গেল ভাই। একটা কথা ছিল, আপনি বলো যেহেতু ব্যাক করছেন, বলো। ওই যে আমাদের শুক্রবারে কিন্তু এক্সাম নেওয়ার কথা ছিল, কি অবস্থা আপনার? কোন সাবজেক্ট? ইংলিশ না? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি ইংলিশ। ইংলিশ। আমি কালকে অত্যন্ত বিজি, রাত 10:30 পর্যন্ত আমার প্রোগ্রাম। আমি ভোরে বেরোবো বুঝতে 6:30টায়, 10:30টায় আসবো রাত। কালকে আমার বুঝতে পারছি, মানে কুরবানির মাংস খেয়ে তাহলে পরীক্ষা দিতে হবে। আমার হচ্ছে হ্যাঁ সে মধ্যে আমার তো আজকে থেকে বন্ধটা শুরু হয়েছে ভাই, আপনি যদি মানে রবিবারে হলেও সমস্যা নেই, মানে আপনার এখন অফার। আচ্ছা ভাই, সমস্যা নেই, আপনি একটু ফ্রি হলে তাহলে আমাদের নিবেন। হ্যাঁ আমি দেখি আপনাদের যেহেতু এত এক্সামটার ইচ্ছা আছে, কিছু এক্সাম কোয়েশ্চেন আমি সেট করব না, আমি সেমন্তে হয়েছে তাইলে হয়েছে এফ এ আই এর ফেল সে মধ্যে বলি, বলে সেমন্তে ফেল। অলরেডি পরীক্ষা নেবেন একটা ফ্রাইডেতে, একটু শুনেন, সেমন্তে অলরেডি ফ্রাইডেতে একটা পরীক্ষা নেবেন, তো একই প্রশ্ন যদি 2টা পরীক্ষা একই সময় নিয়ে নেয় তাহলে তো কাহিনী শেষ, এক কাজে 2 কাজ হয়ে গেল, পরিশ্রম কমে গেল। সেমন্তে কি বলেন, কোন কোন টপিক যেন নিবেন সিলেক্ট করেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সিলেবাস আজকে রাতে পেয়ে যাবেন, কালকে 8টার সময় পরীক্ষা দিতে আসবেন। লিটারেচারের উপর পরীক্ষা হবে, হ্যাঁ লিটারেচারের সাথে সরি আপু, সরি আপু, আমি হচ্ছে আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম, সরি আমি আমি তো তাই বলতেছিলাম কি হইলো ভাই, আপু এরকম কি হয়ে গেল, আচ্ছা ছন্ন ছাড়া হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আপু বলেন। আচ্ছা, আমি বলতেছি যে আপনারা লিটারেচারের উপর অনেকে আছেন যে ক্লাস করছেন, তো তারা যদি পরীক্ষা দিতে চান আমি কালকে নিতে পারি আপনাদের পরীক্ষা, বাট যদি লিটারেচারের উপর না চান, ল্যাঙ্গুয়েজের উপর চান, সেক্ষেত্রে কালকে সম্ভব না। আমি না আপু, আপনি কি এলএস গ্রুপে লিটারেচার উপর হ্যাঁ নেবেন? হ্যাঁ তাহলে আপু হ্যাঁ, আমরাও দিব, literature ওইটাই দিব, আমরা ওইটাই দিব, আমরা ফার্স্ট হব, উপরে আমরা ফার্স্ট হব। হয়েছে হয়েছে শুধু লিটারেচার, শুধু লিটারেচার হয়েছে কাজ। আসসালামু আলাইকুম, এটা আমার উইক পয়েন্ট। আপনি সালাম দিতে থাকবেন, সমস্যা নেই। আচ্ছা যারা যারা দিতে চান, রায়হান যদি দিতে চায় আমি রায়হানকে কোয়েশ্চেন পাঠিয়ে দিব, রায়হান আমাকে অ্যানসার গুলো বলে দিলেই হবে। আমি গ্রুপে কোয়েশ্চেন দিয়ে দিব, অ্যানসার গুলো পরে পাবেন আপনারা। না কোশ্চেন দিয়ে দেন আপু, আমি দেখবো না, আমি সেমন্তে জানিও আপনি না তো যে এগুলো স্টিল হয়ে কোশ্চেন গেল। আসে কিভাবে। আচ্ছা আমি একটা কথা বলি,
আমাকে কি দেখা যাচ্ছে? উইক পয়েন্ট হোক আর স্ট্রং পয়েন্ট হোক, সবগুলো পয়েন্টই তো আমাদেরকে ফেস করতে হবে, আগে হোক হ্যাঁ আর হ্যাঁ, পরে মানে হোক। দিব পরীক্ষা, তো মানে আমি যেগুলো জানিও আমরা না মানে পরীক্ষা ওগুলো কিভাবে অলরেডি আসে পড়া আর কি। হয়ে গেছে, যেগুলো পড়া হয়ে গেছে সেগুলোর উপর পরীক্ষা যে কোনো সময় হয়ে যাবে। খুবই তো পিচ্ছি একটা সিলেবাস, কালকে এমন কোনো সিলেবাস না। কালকে পরীক্ষা হবে, যারা দিবে দিবে, যারা দিবে না দিবে না, এটা নিয়ে কোনো কথা নাই। কালকে পরীক্ষা যে ওকে সিলেবাস, ওকে। আপু সিলেবাসটা বলে দেন, জানিয়ে দেন, সে মধ্যে কি কি টপিক জানিয়ে দিন এখনই। আচ্ছা, ওল্ড আর মিডল ইংলিশ, তার সাথে হচ্ছে কি আপনাদের হ্যামলেট আর ম্যাকবেথের উপর এক্সাম। এটা খুবই পিচ্ছি একটা সিলেবাস, এর থেকে ছোট কোনো সিলেবাস হতে পারে না, ট্রাস্ট মি। হাই হাই ওল্ড এন্ড হাস্যকর মিডল ইংলিশ, আসলে এটা তো হ্যামলেট আর ম্যাকবেথ, ম্যাকবেথ। ওকে আপু। খুবই পিচ্ছি একটা সিলেবাস। ওকে, আমি 30 মিনিটের জন্য বিরতিতে যাচ্ছি। ওকে স্যার, আমাদের ক্লাস চলতে থাকবে, আমার মনে হয় আপনি চলে আসবেন এর মধ্যে। ওকে, প্রবলেম নেই স্যার, টেক সাম রেস্ট, সমস্যা নেই, আমরা আছি। আচ্ছা, এখানে কি আর কোনো কনফিউশন আছে স্টিল নিয়ে? মার্ক ইজ স্টিল ইন বেড অথবা ইজ মার্ক স্টিল ইন বেড, কোশ্চেনের আসলে এরকম আসতে পারে। আমি ইন্টারোগেটিভ ওয়েতে আপনাদেরকে দেখালাম, দুই ভাবেই আসতে পারে। হ্যাঁ, অ্যাসার্টিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে, ইন্টারোগেটিভও আসতে পারে, তিন চার ভাবে আসতে পারে, নট জাস্ট টু ওয়েজ। সো আমি এটাই বললাম। আমি এখন তাহলে স্লাইডে ফেরত যাচ্ছি। ওকে, আচ্ছা, আপনারা চাইলে আমি আরেকটু কিছু এক্সাম্পল দেখাতে পারি। হ্যাঁ, যেহেতু লিখছিলামই, আমরা একটু আবার কিছু দেখাই। আচ্ছা, আমাকে আপনারা একটা বলেন যে বাক্যের অবস্থান ভেদে আমরা কিভাবে ইউজ করতে পারি পজিশন হিসেবে। আচ্ছা, একটা এক্সাম্পল আমি এখানে লিখেছি, এখানে আমি দিচ্ছি, এটা বেশ ভালো একটা এক্সাম্পল, এজন্য দিচ্ছি। সো train has already arrived Paris. দেখেন, এখানে দেখেন, এখানে কোনটা আপনাদের কাছে মনে হচ্ছে অ্যাডভার্ব? জাস্ট নরমালি অলরেডি। এক্স্যাক্টলি। কেন এটা অলরেডি ভাইয়া, আপনি একটু এক্সপ্লেইন করেন। মানে আপনি অলরেডি মানে কি, মানে একদম মানে ইতিমধ্যে পৌঁছে গেছে অলরেডি। আচ্ছা, মানে পৌঁছানোটার উপরে, মানে পৌঁছানোটাও তার মানে কোনো কিছুর আসা বা পৌঁছানো, মানে অ্যারাইভ করাটা একটা কাজ না? এই কাজের মধ্যে কি অলরেডি এসে গেছে, মানে এর মধ্যে ইতিমধ্যে চলে আসছে। হ্যাঁ, চলে আসাটা একটা কাজ, রাইট? সো ওই কাজের সম্পর্কে একটু ডেসক্রিপশন বা বর্ণনা দিচ্ছে কি এই অ্যাডভার্বটা, এবং তাকে মডিফাই করছে। সো এটা কেন বুঝালাম, আপনারা দেখেন একটু আগে কি ছিল, ইজ মার্ক স্টিল ইন বেড। হ্যাঁ, দেখেন তখন কি ছিল, ভার্বটা আগে ছিল, রাইট? একটু আগে কথা সেন্টেন্সটা মনে আছে সবার? কিন্তু এইখানে দেখেন ভার্বটার পরে, এক্স্যাক্টলি পরে কিন্তু অ্যাডভার্বটা বসছে। সো নেসেসারি, নট নেসেসারিলি সবসময় আমাদের অ্যাডভার্বটা প্রথমে থাকবে বা মাঝে থাকবে। সো অ্যাডভার্ব ক্যান বি মানে পজিশনড ইন মেনি ওয়েজ, সেন্টেন্সের মাঝে, শুরুতে, তারপরে হচ্ছে আমরা যদি বলি যে শেষে, এরকম বিভিন্ন ভাবে আমরা এই অ্যাডভার্বের পজিশনটা রাখতে পারি একটা সেন্টেন্সে। এই সেন্টেন্সের শুরুতেও আসতে পারে কেয়ারফুলি শি ক্লোজ দ্য ডোর। কেয়ারফুলি, কেয়ারফুলি পরে যদি আমি লিখি এরকম, দেখেন, carefully she closed the door. আবার যদি আমি দেখি she carefully closed the door, আপনাদের কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে এখানে কোনটা অ্যাডভার্ব? দেখেন, নো, কেয়ারফুলি। তো শুরুতে একবার আসে, আবার দেখেন মাঝামাঝি ভার্বের আগে একবার আসছে, আবার এটা ভার্ব দুইটা, মানে একটা মেইন ভার্ব অক্সিলারি ভার্বের মাঝামাঝিও বসতে পারে। বুঝতে পারছেন? তো মাঝে কিভাবে বসলো, প্রথমে কিভাবে বসলো, এটা বুঝতে পারছেন? হ্যাপি, তার মানে এই অ্যাডভার্ব তার মানে ভার্বকে মডিফাই করলো। হ্যাঁ, ভার্বকে মডিফাই করবে, কিন্তু
আপনাদের এরকম ভাবার কোনো কারণ নাই যে এটা সবসময় যে যেমন প্রিপোজিশন বা আর্টিকেল কি করে সবসময় নাউনের আগেই বসে। সো ওই রকম কিন্তু এখানে কোনো ভালো মানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই। হার্ড এন্ড ফাস্ট, there is no hard and fast rule regarding this. সো এই যে কোনো জায়গায় এখন আমরা একটা সেন্টেন্সের এন্ডে ইউজ করি, she played the piano এখন দেখেন শেষে বসলো। সো পজিশন নিয়ে কারো কোনো কনফিউশন? অ্যাডভার্বের পজিশন নিয়ে কোনো রকম কোনো কনফিউশন আছে কিনা? আছে? না তো অনেক জায়গায় বসতে পারে। ওকে, এক্স্যাক্টলি। সো আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এরপরে হতে পারে আমরা দেখতে পারি ly দিয়ে আমরা অলরেডি শিখে ফেলছি, এটা বোঝার কিছু নাই। অ্যাডজেক্টিভ যদি থাকে বিউটিফুল, তার সাথে যদি ly যোগ হয় তাহলে কি হয়? বিউটিফুলি, তখন এটা অ্যাডভার্ব হয়ে যায়। সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব অফ ম্যানার্স। অ্যাডভার্ব অফ ম্যানার্স এর মধ্যে যদি আমাদের আবার বইয়ে ব্যাক করতে হয়, আমরা বই থেকেও কিছু জিনিস দেখবো। সো বই এবং স্লাইড দুইটা মিলিয়ে আমি পড়াচ্ছি, সো যে কোনো একটার উপর ডিপেন্ডেন্ট না আমি বা আমরা না। সো এক্ষেত্রে আমরা এখন আবার স্লাইডে ফেরত যাচ্ছি। আচ্ছা, স্লাইডে দেখেন আই হ্যাভ, এখানে আমরা অ্যাডভার্ব অফ প্লেসে চলে আসছি। এখানে দেখেন নেক্সট হতে যাই, অ্যাডভার্ব অফ ম্যানার্স, সাম অ্যাডভার্ব এন্ড অ্যাডভার্ব ফ্রেজেস। আচ্ছা, এটা আপনার অ্যাডভার্ব ফ্রেজেসটা আপাতত মাথা থেকে একটু বাইরে রাখেন। ফ্রেজেস কি? a group of words, who actually মানে stay together in a sentence, গ্রুপ অফ ওয়ার্ডস থাকে। আচ্ছা, ক্লজটার মধ্যে আর ফ্রেজের মধ্যে একটা পার্থক্য আছে, সেটুকু আমি একটু বলে দেই। গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে ফ্রেজ, আর বাক্যাংশ বলতে যেটা বোঝায়, একটা বাক্যের অংশ যেটা, সেটা হচ্ছে ক্লজ। আপনারা ক্লজটা বুঝেছিলেন না? কিছুটা হলেও তো বুঝেছিলেন মানে যখন কনজাংশন পড়েছিলাম আমরা, তাই না? সো এখন আমরা সেটাতে ডিটেইলসে যাব না, আমি এটা আজকে শেষ করব। সেটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য গার্ল answered all the questions correctly। এখানে যে দেখা ইয়ার জন্য দেখতে পাচ্ছি না আমরা বেসিক্যালি, সো ছোট একটা ইলাস্ট্রেশনের জন্য। হি ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি, কিরকম ভাবে, হ্যাঁ, কোন কাজটা কিভাবে হয়, দ্য ওয়ে পিপল ডু থিংস। হ্যাঁ, সো এটা কিন্তু পিপল প্লে বা শুধুমাত্র পিপল এর ক্ষেত্রে না, বা কোন বস্তু কিভাবে কাজ করে সেটাকেও বোঝায়। আচ্ছা, আমরা দ্য প্লেন ল্যান্ডেড সেফলি, দেখেন দ্য প্লেন, এই যে একটা বস্তু, প্লেন কি একটা জড় বস্তু না? তো সে ল্যান্ডেড হাউ? সেফলি। সো এখানে দেখেন আমরা বুঝতে পারছি যে একটা জিনিসের কোনো কাজ করার বা কিভাবে এটা ফাংশন করে সেটাকে সম্পর্কে, ফাংশন তো করবে একটা কাজ, মানুষও যেরকম করে অন্যান্য কাজ করার যে ক্ষমতাটা, সেটা কিরকম ভাবে সে কাজটা করে সেটাকে একটু ডিসক্রাইব করছে। কাইন্ড অফ অ্যাডজেক্টিভের মতো, কিন্তু মেইনলি ওই কাজের সাথে রিলেটেড দেখে এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন? যদি নাউনের সম্পর্ক হতো তাহলে অ্যাডজেক্টিভ হতো। এখানে কোনো কনফিউশন, কারো কোনো কনফিউশন আছে? একটু বলতে হবে, কারো কোনো কনফিউশন? আচ্ছা, আমি লাস্টেরটা একটু দেখি। হ্যাঁ, রামু প্লেস গিটার স্কিলফুলি। কিভাবে করে? স্কিলফুলি। স্কিলফুল এটা কি বলেন? স্কিলফুলটা কি? অ্যাডভার্ব। আপু আসলে এখন বুঝতে পারতেছি, কিন্তু যখন বড় বড় সেন্টেন্স গুলা দেখি ওই সেন্টেন্সের মধ্যে থেকে আসলে ফাইন্ড আউট করতে একটু সমস্যা আর কি আমার, বুঝছেন? এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, আমি একটা কথা বলি ভাইয়া, আপনার সেন্টেন্সের মধ্যে আপনি খেয়াল করবেন, যদি আপনাকে বের করে যে অ্যাডভার্ব বের করতে হবে, আপনাকে আমি এখানে কি শেখাচ্ছি? ভার্বের সাথে রিলেট করে। আপনি দেখবেন নাউনের সাথে করতেছে নাকি ভার্বের সাথে করতেছে। নাউনের সাথে করলে সেটা কি হয়ে যাবে? সেটা ইউজুয়ালি কি হয়? দোষগুণ অবস্থা বোঝায় কি? অ্যাডজেক্টিভ। তো ভার্বের সাথে যদি ডিরেক্টলি মডিফাই করে, সেখানে তো আপনার কোনো ডাউটই নাই যে ওটা একটা অ্যাডভার্বই হবে। ঠিক আছে? তো ওইটাতে আমরা ওভাবে আইডেন্টিফাই করব। সো আপনি বাসায় যদি প্র্যাকটিস করেন, আপনারা তো আমাকে কেউ মেসেঞ্জারে লিখেন না, যদি যে যা লিখে রায়হানি টুকটাক লিখে, বাসায় যদি প্র্যাকটিস করেন এবং যদি আমাকে বলেন যে না আপু আমি এই কোয়েশ্চেনটা বুঝতে পারছি না, যেমন ওই যে 35th বিসিএস ম্যাথে 36 এর ম্যাটেরিয়াল নিয়ে আমরা কতক্ষণই সময় দিছি, কারণ প্রশ্নটা বেশ কঠিন ছিল এবং দুইটা অ্যানসারই কিন্তু অনেক ক্ষেত্রে কারেক্ট, যে হ্যাঁ ম্যাটেরিয়াল ওয়ার্ডটা নাও, অনেকে বলবে না অ্যাডজেক্টিভ, কিন্তু দুইটাই কারেক্ট। এটা কিন্তু ম্যাথ না বা মানে
আপনার ক্যালকুলাস না যে একটাই অ্যান্সার কারেক্ট অ্যান্সার হবে। তো এখানে প্রশ্ন ভেদে বা কথার অর্থ ভেদে আমরা বিভিন্ন রকম অ্যান্সার পাই। এই জন্য প্র্যাকটিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা হচ্ছে যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনার আয়ত্তে আসবে। যদি আমি প্র্যাকটিস করা বন্ধ করে দিই আমিও কিন্তু পারবো না। আপনাদেরকে পড়ানো তো দূরের কথা, আমিও অনেক কিছু ভুলে যাবো, আমিও কিন্তু পারবো না। এটাই আমি বুঝাচ্ছি যে ভাইয়া আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন, আমাকে যদি দেখেন হ্যাঁ, এখানে আপনি এখানে এগুলা এই প্রত্যেকটা উদাহরণেই দেখা যাচ্ছে হি ওয়াজ ড্রাইভিং কেয়ারলেসলি, মানে ড্রাইভিং মানে ভার্বকে মডিফাই করতেছে। ল্যান্ডেড, কিভাবে ল্যান্ডেড? সেফলি। প্লে, কিভাবে প্লে করতেছে? স্কিলফুলি, মানে সবগুলাই ভার্বকে মডিফাই করতেছে। এক্স্যাক্টলি। তো আমরা ভার্বটাকে ফার্স্টে বুঝবো, তারপরে আচ্ছা ভাইয়া আপনার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটাতে আমি ব্যাক করব, যেটা ছিল হলো গিয়ে জাহিদ বুতুল ভাইয়ের, তাই না? যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অ্যাডভার্ব না বরং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমন হচ্ছে গিয়ে লাভলি, হোমলি, ফাদারলি, এই আগলি, এই ধরনের কথাবার্তা হচ্ছে গিয়ে আপনার মানে দেখতে মনে হয় অ্যাডজেক্টিভ, বাট আপু আমি আসলে এইটা বলি নাই তো, আমি বলেছি যে আমি এক জায়গায় পড়েছিলাম যে অ্যাডভার্বকে মডিফাই করে, এই টাইপের সেন্টেন্স গুলা আমি দেখতে চাইছিলাম যে অ্যাডভার্বকে কিভাবে মডিফাই করে। আমরা আগে বেসিকটা ক্লিয়ার করি। আমার যদি দরকার হয় যে আজকে আপনারা বেসিকটা ক্লিয়ার করেছেন, এরপর আমি অ্যাডভার্বের উপর একটা ক্লাস নিয়ে অন্য একটা টপিক নিব, যেখানে অ্যাডভান্স টপিক মানে অ্যাডভান্স বড় বড় সেন্টেন্স আমি আপনাদেরকে এই স্লাইডের মাধ্যমে একটা ছোট, যেহেতু আমরা মানে অত বেশি এক্সাম এখনো নিচ্ছি না, তো আপনারা দেখেন না যে অ্যানসার বের করতে দিয়ে 5টা 10টা সেন্টেন্স থাকে আমার স্লাইডের মধ্যে, সো ওরকম আমি 10টা 20টা সেন্টেন্স আপনাদের জন্য রেডি করে নিয়ে আসবো। কোনটাকে অ্যাড মানে মডিফাই করছে এগুলো আপনারা একটু বের করবেন। সো যেহেতু আমাদের অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডভার্ব হয়ে গেছে, আজকে হয়ে যাচ্ছে অনেকটাই, তো আমরা ওইটাতে ফোকাস করব। আজকে ক্লাসিফিকেশন গুলো বোঝা খুব বেশি জরুরি। ক্লাসিফিকেশন না বুঝলে কিন্তু আপনারা অ্যানসার করতে পারবেন না, তখন কনফিউজ হয়ে যাবেন যে আচ্ছা এখানে তো এটা আমার কাছে অ্যাডভার্ব মনে হচ্ছে না। তো এরকম মনে হতে পারে, এটা হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক না। আচ্ছা আমরা এখন একটু দেখি কোনটা আছে। এরপরে অ্যাডভার্ব অফ ম্যানের মধ্যে দেখেন, দে ওয়াচ কেয়ারফুলি, the flower was beautifully made up, she seemed faintly মানে হচ্ছে কি একটু মানে মাথা ঘোরানো ভাব থাকে, যেটা সেটা ফেইন্ট করা মানে হচ্ছে কি পড়ে যাওয়া এরকম। she seemed faintly, সো এটা একটা মানে রেয়ারলি ইউজড ওয়ার্ড, সো এটাকে আমি খুব বেশি জায়গায় পাইনি, কয়েক জায়গায় আমি একটু এক্সাম্পলটা পেয়েছি। So the team played wonderfully, the team played wonderfully, এরকম ভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা এখন ফ্রিকোয়েন্সিতে আসবো, আমি ফ্রিকোয়েন্সিটা আপনাদেরকে বোঝাচ্ছি। ফ্রিকোয়েন্সিতে কি কি আছে, অ্যাকশনটা কয়বার করা হয়েছে সেটাকে বোঝায়। দে অলওয়েজ, রেগুলারলি, নেভার, এভরিডে, এই ধরনের ওয়ার্ড গুলো আপনাদের কাছে কি ভাইয়া যেটা পাঠিয়েছে সেটা কি দেখেছেন? ওই চারটা আছে দেখেন, চার্টের মধ্যে কিন্তু লেখা আছে নেভার, রেগুলারলি, নরমালি, টুয়াইস, ট্র্যাডিশনালি। এই কথাগুলো কিন্তু সব অ্যাডভার্ব, এগুলো কিন্তু শুরুতেও বসতে পারে, মাঝেও বসতে পারে। সো আপনার ভাবার কোনো কারণ নাই যে না অ্যাডভার্ব হলে শুধুমাত্র ভার্বের কাছেই বসবে, এরকম কোনো কথা নাই। The children always go to school on the bus, সব সময়ের কথা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সব সময়। অলওয়েজ গো টু স্কুল, হাউ, কখন মানে when, কিভাবে যায়, কতবার যায়, সব সময় যায়, তাই তো? সময়টাকে বুঝাচ্ছে, বাট ফ্রিকোয়েন্সিটাকে বুঝাচ্ছে, কাজের ফ্রিকোয়েন্সিটা, যে কাজটা করা হচ্ছে ওটা কতবার করা হচ্ছে বা কিরকম ভাবে করছে সে, মানে কতবার, কত প্রতিনিয়ত হচ্ছে নাকি কম হচ্ছে না বেশি হচ্ছে, এই জিনিসটা বোঝাচ্ছে। আই উইল নেভার মেক দ্যাট মিস্টেক অ্যাগেন, আমি যে ভুলটা করেছি ওটা আমি আর কখনো করব না, কখনোটাকে বোঝাচ্ছে। আপনাদের কাছে কি ক্লিয়ার এই জিনিসগুলো? আই ক্লিন মাই বেডরুম এভরিডে, আই ক্লিন হাউ, মাই বেডরুম এভরিডে। আচ্ছা, that polishes his shoes twice a week, আচ্ছা এখানে একটু দেখেন twice a week, উইকটা কি একজন আমাকে একটু বলেন, রায়হান বলো উইক জিনিসটা কি? উইকটা যদি আমরা বলি ওয়ার্ডটার কি হবে? শুধু উইক ওয়ার্ডটা যদি আমরা বলি, সপ্তাহ, হ্যাঁ এটা সপ্তাহ, নাউন। হ্যাঁ এটা নাউন। আর WEAK উইক, উইক এটা অ্যাডজেক্টিভ। তাহলে টুয়াইস আ উইক তখন কি হয়ে যাচ্ছে? এই যে গ্রুপ অফ ওয়ার্ডস এর মতো কাজ করছে, এই জন্য এটা কিন্তু কাইন্ড অফ দুই তিনটা ওয়ার্ডের হয়ে গেলে এটা ফ্রেজ হবে। টুয়াইস আ উইক, কতবার, সপ্তাহে কতবার। দেখেন যদিও উইক নাউন, টুয়াইসটা কি করলো? টুয়াইস কি উইক কে মডিফাই করছে না কিছু, বাট টুয়াইস আ উইক যদি বলি
তাহলে এটা কি হচ্ছে, পলিশটাকে মডিফাই করছে, কতবার পলিশ করে সেটাকে বোঝাচ্ছে, তখন এটা কি হবে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। ফ্রিকোয়েন্সিটাকে সেই Yeah, সপ্তাহে yeah. কয়বার করছে। এখন ক্লিয়ার জাহিদুল ভাই, আপনার ক্লিয়ার? কিন্তু এখানে যদি জাস্ট টুইস্ট কে ইন্ডিকেট করা হইতো, জাস্ট টুইস্ট টুয়াইস, আচ্ছা জাস্ট আপু, যদি আমি টুয়াইস কে বিষয়টা আসলে ইন্ডিকেট করা ক্লিয়ার হইতো না, আর তাহলে তো আপনি অ্যাডজেক্টিভ হইতো। কোনটা অ্যাডজেক্টিভ হতো? জাস্ট যদি টুয়াইস থাকতো, টুয়াইস, এ উইক, নাউন, আচ্ছা নাউনের আচ্ছা আগে তো অ্যাডজেক্টিভ আচ্ছা, হয়। আমরা যদি হ্যাঁ আচ্ছা, আমি এর আগে একটা প্রিপোজিশন আছে। আচ্ছা আমরা একটু চিন্তা করি এভাবে। জাহিদুল ভাই কিছু একটা বলছেন, আপনি আরেকবার বলেন, আমি শুনতে পাইনি। আচ্ছা, তো আমি বললাম আসলে আমি বিষয়টা ক্লিয়ার হতে পারিনি। আপনি টোটাল সেন্টেন্সটা বাংলাটা বলেন, প্লাস হচ্ছে একটু ভেঙে ভেঙে আচ্ছা পড়ি, আমি তাহলে আসলে আরো একটু হ্যাঁ সুবিধা হবে। আচ্ছা এক্স্যাক্টলি, এই জন্য মানে আমি বেসিকটা ক্লিয়ার করার জন্যই কিন্তু এখনো অত ডিটেইলস টপিক মানে অ্যাডভান্স লেভেলে যাইনি, কোনটা কাকে মডিফাই করছে কি করছে ওটা আমরা পরে আসবো। ওভাবে প্রশ্ন আসে না, আপনাকে ইদার অ্যাডভার্ব বের করতে দিবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বের করতে দিবে, এই ধরনের দিবে। সো কাকে মডিফাই করতেছে, নাউন কে করতেছে নাকি অ্যাডভার্ব কে করতেছে, ওভাবে প্রশ্ন ইউজুয়ালি আসে না। তারপর আমি আপনাদেরকে ওটা শিখাবো। বাট এখানে আপনি দেখেন সেন্টেন্সটার বাংলা মিনিংটা আমরা একটু লক্ষ্য করি। দ্যাট পলিশেস হিজ শুজ টুয়াইস আ উইক। সো আমি এখানে কি বোঝাচ্ছে, বাবা তার জুতোকে কিভাবে করেন, উজ্জ্বল করেন বা পলিশ করেন কয়বার। পালিশ করার ব্যাপার বোঝাচ্ছে, পলিশকে বাংলায় পালিশ বলা মনে হয়। আচ্ছা, সো এটাকে কয়বার করে, দুইবার করে, করাটার সাথে কি দুইবার করে প্রত্যেক সপ্তাহে। আচ্ছা আমি যদি এটা এখন বলতাম, রায়হান একটা কথা বলছে সুন্দর করে, উইক, এটা একটা নাউন, যদি আমি এটা বলতাম যে ড্যাড পলিশেস হিজ শুজ উইকলি, তখনও কিন্তু এটা ly থাকতো, তখনও কি হয়ে যেত, এটা অ্যাডভার্ব। সো কতবার, উইকলি বললে একবার, টুয়াইস আ উইক দুইবার। সো ফ্রিকোয়েন্সি, কাজটার অ্যাকশনের, দেখেন অ্যাকশনটা কি, কাজ, কাজের কতক্ষণ ধরে কাজটা করা হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। কয়বার করে, কতক্ষণ না, কয়বার করে কাজটা করা হচ্ছে, একই এক সময়ের মধ্যে কয়বার। সময়টাকে তো নির্দেশ কিছুটা করেই, যেমন কখনো না, এটা একটা সময় নির্দেশ করে না, কখনো করব না। বাট আবার সব সময়, এটাও কিন্তু একটা সময়, বাট ওই অ্যাকশনটা কতটুকু মানে কয়বার কিভাবে হচ্ছে সেটাকে একটু ডিটেইলসে বলছে। জাহিদুল ভাই আপনার কি এখন কোনো কনফিউশন আছে? আপনি আরেকবার আমাকে জিজ্ঞেস করতে পারেন, বলতে পারেন। না আপু, ক্লিয়ার, আমি বুঝতে পারছি যে আসলে সপ্তাহে দুইবার, এই যে কতটুকু, হাউ মাচ টাইম একটা হ্যাঁ নির্দেশ করতেছে। হ্যাঁ, কয়বার, হাউ অফেন, এই দেখেন হাউ অফেন অ্যান অ্যাকশন ইজ ডান। আচ্ছা, আই ক্লিন মাই বেডরুম এভরিডে, আমি প্রতিদিন আমার বেডরুম গুছাই। তো এটা কি, প্রতিদিন, সে কি একদিনও মিস করে না, ঠিক আছে। সো আই ক্লিন মাই বেডরুম এভরিডে। আচ্ছা, পরিষ্কার করা, পরিষ্কার করা একটা কাজ, কয়বার, প্রত্যেকদিনই করে, প্রতিদিন করে, সেটা বোঝাচ্ছে। আচ্ছা অ্যাডভার্ব অফ টাইমটা এখন দেখবো আমরা। আপনাদের কাছে কি এখন ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? এখন কোনো কনফিউশন আছে, ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো কনফিউশন আছে? জাহিদুল ভাই আপনার আছে? নাজিফ আপু? না আপু, আসলে আমার নাই অ্যাডভার্ব আমারও অফ প্রবলেম ম্যানার নাই, নিয়ে। আমার এভরিডে আমাদের ভালোই কোনো লাগতেছে, মজা confusion নাই। লাগতেছে। ওকে, আচ্ছা অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে দেখেন, সাম অ্যাডভার্ব as or adverb phrases answer the question when, কখন, they are called adverbs of time। এটা সবচেয়ে সহজ, আমরা কি করি সবচেয়ে সহজ মনে করি এটাকে। বাট এখানে দেখেন the train has already left, অলরেডি দিয়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু অলরেডি চলে আসে। হ্যাঁ, অলরেডি কি হয়ে গেল, একটু আগে আমরা কি করলাম, অলরেডি দিয়ে দেখেছিলাম কিছু। আচ্ছা আমরা অলরেডি অ্যারাইভড, হ্যাঁ অলরেডি অ্যারাইভড, হ্যাঁ এক্সাম্পল লিখেছিলাম। অলরেডি কি এক সময়টাকে নির্দেশ করে। উই মুভড ইনটু আওয়ার নিউ হাউস লাস্ট উইক, কখন, লাস্ট উইক। উইক কি, একটু আগে আমরা উইক পড়লাম কি, নাউন, রাইট রায়হান, মনে আছে? একটু আগে তুমিই বলছিলা। তো লাস্ট উইক তখন কি সময়টাকে নির্দেশ করছে না, যে মুভ ইনটু, কখন গেছি সেটাকে বোঝাচ্ছে, গেছি এটা জানে, যাওয়ার সাথে আমাদের সময়টাকে নির্দেশ করছে। এরপর আওয়ার ফেভারিট টিভি প্রোগ্রাম স্টার্টস এট 6 o'clock, কখন হয়, 6 o'clock। সো আমি কালকে একটা এক্সাম দিব, আর the exam will start at 8 o'clock। তো 8 o'clockটা কি, সময় কি নির্দেশ করে। সো এটাকে আপনাদের কোনো কনফিউশন আছে? the exam starts at 8 o'clock, পরীক্ষাটা শুরু হবে কয়টায়, শুরু হবে, বাট কয়টায়?
জাস্ট ভার্বকে মানে when দ্বারা কোশ্চেন করলে অ্যানসার পাওয়া যাবে। Exactly. Very good, Raihan. So I'm going to my new school tomorrow. কি হইছে? I'm going to my new school tomorrow. কখন যাব? আমরা আগামী কালকে যাব নাকি এখন যাব নাকি পরশু যাব? কখন যাব? সময়টা কি? যাব জানি, বাট যাব কি when are we going to the school? To my new school. এখন অ্যানসার দাও রায়হান। তখন কি হবে? অ্যানসারটা কি হবে? যদি পাজি বাচ্চা হয় রায়হানের মতো হাস্যকর বলা শিখে তাহলে বলবে কখনো যাব না। নেভার এভার। আচ্ছা, আমরা একটু দেখি আরো কিছু এক্সাম্পল দেখি। We shall now begin to work. আমরা কাজটা এখন শুরু করব। He called here a few minutes ago. কতক্ষণ আগে? a few minutes ago. দেখেন ফ্রেজ এখন বুঝতে পারতেছেন, এই যে একটা ওয়ার্ড হলে এটা কি হয়েছে, আর গ্রুপ অফ ওয়ার্ডস এর ক্ষেত্রে কি হয়? a few minutes ago. When? few minutes ago. I have spoken to him yesterday. কখন? yesterday. He comes here daily. প্রতিদিন আসে। Mr. Gupta formerly lived here. মানে formerly মানে কি? পূর্ববর্তী সময়ে সে থাকতো। হ্যাঁ, সো পূর্ববর্তী সময়। I used to go to restaurants before corona. I used to go to restaurants before corona. তারপর আরেকটা एग्जांपल দিতে পারি। I used to celebrate পয়লা ফাল্গুন before corona. BC. সো এরকম বিফোর করোনা। আমরা যদি চিন্তা করি করোনার আগের পরিস্থিতির কথা বলছি, আমরা কি ঈদ সেলিব্রেশন করতাম কি করোনার আগে করতাম? এখন কি কোনো ঈদ আছে? আমার তো মনে হয় না কোনো ঈদ আছে। এটা একটা বিষয়। সো মিস্টার গুপ্তা ফর্মালি লিভড হিয়ার। আপনারা এখন কি ক্লিয়ার? আপনাদের কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমাকে একটু বলবেন। আচ্ছা, আমার ইলেকট্রিসিটির বেশ প্রবলেম হচ্ছে আজকে, সো এমনও হতে পারে যে আজকে আমার ক্লাসটা দ্রুত শেষ করে ফেলতে হতে পারে। স্লাইডস গুলোর পরে আমরা বেশি কথা নাও বলতে পারি, ওটা আমি নেক্সট দিন আপনাদেরকে সব এক্সপ্লেইন করে দিব আরেকটা ক্লাসে। কোনো সমস্যা হবে না তো যদি কোনো কোশ্চেনস থাকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা কিছু এক্সাম্পলস দেখবো আরো, বাট তার আগে আমরা একটু জেনে রাখি যে অ্যাডভার্বের সাথে আরো কি কি করা যায়। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলছিলাম দিকে, রায়হান তখন ছিল না। রায়হান, আপনি কি ইনভার্সন শিখতে ইন্টারেস্টেড? সামথিং কল্ড ইনভার্সন, উল্টানো, সেন্টেন্সকে উল্টানো। হ্যাঁ, ইনভার্সন মানে উল্টানো। হ্যাঁ, বুঝতে পারছি। ইংলিশে ইনভার্সন কিন্তু 18 রকম আছে, 18 ধরনের ইনভার্সন আছে, একটা দুইটা না। সো আমাকে বলতে হবে যে আমি কি শুধু এক্সামে আসে যেটুকু সেটুকু দিব নাকি ইনভার্সন নিয়ে আমরা একটু খেলাধুলা করব? তাহলে আমি আলাদা একটা স্লাইড বানাবো। বেসিকটা আজকে শিখায় দেওয়া যাবে, বাট যেটা এক্সাম রিলেটেড। বাট 18 রকমের যদি আমরা ক্লাসিফিকেশন একটু দেখি, যারা খুব বেশি ইন্টারেস্টেড যে হ্যাঁ ইনভার্সন জিনিসটা কি কোনোদিন যেন আমি না ভুলি, সেরকম হলে আমি ইনভার্সনের উপর একটা সিঙ্গেল ক্লাস দিব বা অন্য একটা ছোট টপিকের সাথে স্লাইড দিয়ে ইনভার্সনটা শিখাই ফেলবো। আপু, আমার যেটা মনে হচ্ছে, আমার মনে হয় এক্সামটা আগে পাস করি। কারণ অনেকগুলো কারণ আমাদের আরো অনেক ইম্পর্টেন্ট টপিকস আছে। যদি ওগুলোর পরে টাইম থাকে দেন আমরা ওটা কন্টিনিউ করব। ঠিক আছে, ওকে, ডান। আচ্ছা, আমরা ইনভার্সনের ক্ষেত্রে একটু দেখি। আগে আমরা ইনভার্সনের আগে নেগেটিভ অ্যাডভার্ব গুলো আগে শিখবো। ইনভার্সন খুবই সোজা একটা জিনিস যেটা আমাদের এক্সামে আসে, আমরা যেটা অত ক্লাসিফিকেশনে যাচ্ছি না। তো তার মধ্যে আমরা একটু দেখি অ্যাডভার্ব অফ টাইমে কি আছে। অ্যাডভার্ব অফ টাইমের বাকিটুকু একটু আমাকে কয়েকটা এক্সাম্পল দিতে হবে। আমি যেহেতু এতক্ষণ এক্সাম্পল নিজে প্রোভাইড করলাম, জাহিদুল ভাই আপনি একটা এক্সাম্পল দেন অ্যাডভার্ব অফ টাইমের। জাহিদুল ভাই কি আছেন? জি আপু আছে, আমি বলতে পারি হি কামস হিয়ার এভরিডে। আপনার দেখে বললাম আর কি। আচ্ছা, she comes here every day. হ্যালো, আপনারা কি আজ শুনতে পাচ্ছেন? জি আপু শুনতে পাচ্ছি তো। আচ্ছা, আপনি এভাবে একটা জিনিস বাংলায় বলেন, ফার্স্ট একটা সেন্টেন্স বাংলা চিন্তা করেন যে আপনি কোন একটা কাজ করেন ডেইলি বা
উইকলি, এরকম চিন্তা করেন। আমি আপনাকে দুইটা ওয়ার্ড বলে দিলাম, তো এরকম একটা কিছু চিন্তা করে তারপর আপনি বলেন। নাজিফা আপু এরপরে কিন্তু আপনি দিবেন, তো আপনি চিন্তা করতে থাকেন। এরপরে দিবে হলো গিয়ে রায়হান একটা এক্সাম্পল। তো এখন ভাইয়া আপনি বলেন। তো নাজিফা আপুর পরে রায়হান। আগে থেকে একদমই খালি। খালি হলে হবে না, ভরা থাকতে হবে মাথা। তো ক্লাসটা আমার মাথা কাজ করতেছে না। আচ্ছা, আমি জাহিদুল ভাইকে আগে জিজ্ঞেস করছি। আচ্ছা জাহিদুল ভাই বলেন। আপু আসলে যখন পড়তে বসি তখন মনে হচ্ছে, কিন্তু এখন আপু হেজিটেশনে সব ভুলে গেছি, কিছুই আসতেছে না মাথায়। ঠিক আছে, এখানে আপনাকে কেউ জাজ করবে না যে আপনি পারেন নাই কেন, বা আমি আপনাকে লাঠি নিয়ে পিটাবো না, ঠিক আছে? তো এটা ভার্চুয়াল একটা ক্লাস, তো এখানে আপনার কোনো ভয় পাওয়ারই কোনো কারণ নাই। তো আমি এক মাথা থেকে পড়াচ্ছি, আপনি আরেক মাথা থেকে ক্লাস করতেছেন। সো অনলাইন ক্লাসেস আর লাইক দিস। যেহেতু এটা একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, এবং আই অলওয়েজ টোল্ড ইউ যে কোর্স শুরুর আগে থেকে যে ইন্টারঅ্যাক্টিভ হবে, যে আপনারা বুঝতে পারছেন কিনা। তো আমি আপনার কাছ থেকে একটা ছোট্ট এক্সাম্পল চাচ্ছি, যে কোনো কিছু হতে পারে। যেমন আপনি বলছেন শি কাম, কি শি গোজ দেয়ার, বা শি কামস হিয়ার এভরিডে। আচ্ছা, তো আমরা আই বলি যে উইল গো টু স্কুল এভরিডে। হ্যাঁ হবে। আই উইল না দিয়ে যদি আমরা বলি আই গো টু স্কুল এভরিডে, এইটাই বেস্ট হবে, আই গো টু স্কুল এভরিডে, এটাই সুন্দর হচ্ছে সেন্টেন্সটা। ওকে ঠিক আছে। নাজিফা আপু আপনি বলেন একটা তাড়াতাড়ি। যে কোনো কিছু, কত বিটিএস নিয়ে পোস্ট করেন, বিটিএস নিয়ে একটা বইলা ফেলেন, তাহলেই তো হয়। না না না, ওদেরকে নিয়ে বলা যাবে না। কেন, ওদেরকে নিয়ে কি কপিরাইট ইস্যু হবে? না, কপিরাইট ইস্যু হবে না। আচ্ছা, he generally uses these clothes. সরি, আরেকবার আপনি কথাটা Uses হবে নাকি wear? আচ্ছা, he generally wears these clothes. আচ্ছা, he generally wears these clothes. আচ্ছা হবে, কেন হবে না জেনারেলি। রায়হান জার্মানি নিয়ে বলো একটা, শুনতে চাই। জার্মানি নিয়ে তো আসতেছে না, ইজিলি একটা বলি, আই গো টু মস্কো ডেইলি। আচ্ছা ভেরি গুড, সো মোটামুটি ক্লিয়ার। এরপরে Germany always loses match. স্যার ইজ ব্যাক, চলে আসছে, জার্মানির কথা শুনে স্যারও চলে আসছে। আচ্ছা আপু, এটা হবে না, আই অলওয়েজ সাপোর্ট টু জার্মানি, সাপোর্ট দ্য জার্মানি। হ্যাঁ, আই অলওয়েজ সাপোর্ট জার্মানি। ভালো লাগছে ভাই, বেগামন ভাই, ভালো লাগছে কিন্তু। আচ্ছা অমিত ভাই, আপনি একটা সেন্টেন্স লিখে পাঠান ইনবক্সে। আপনাকে, আপনি কথা বলেন না দেখে আপনি ডিপ্রাইভড হবেন তা না, আপনার একটু লিখে পাঠাতে হবে একটা সেন্টেন্স, আমি আশা করি। আপনি কি আছেন অমিত ভাইয়া? মেসেজ লিখতে টাইম লাগবে, আমরা আগাই। আচ্ছা ঠিক আছে, আপনি লিখে পাঠান। তৌহিদ ভাইয়া কখনো কথা বলেন না, আপনিও চাইলে লিখে পাঠাতে পারেন, আপনার একটু লিখে পাঠালে ভালো হয়। আর এরপরের কয়েকটা এক্সাম্পল দিবে নাজিফ আপু। অমিত ভাই লিখেছে I have come today. I have come today. হ্যাঁ হবে, টুডে হবে, টুডে কি অ্যাডভার্ব? আচ্ছা তৌহিদ ভাইয়া টুডে, স্যার টুডেটা দেখেন, কাম টুডে সময় বোঝাচ্ছে না, অ্যাডভার্ব অফ টাইম হবেই তো, ভার্বকে যদি কোশ্চেন করি, কাম কখন আসছে, টুডে when। আইসা পড়ে তো, হ্যাঁ when কখন। আচ্ছা আচ্ছা, এখানে তৌহিদ ভাইয়া আবার লিখে পাঠাইছে মাই হেডফোন ইজ নট ওয়ার্কিং রাইট নাও। ভেরি গুড, কখন কাজ করতেছে না, রাইট নাও, দ্যাটস নাইস। আচ্ছা তাসিনা আপু আছে, তাসিনা আপু কি আছেন? এরপরের এক্সাম্পল গুলো আপনি দিবেন, রেডি থাকেন। আচ্ছা ডিগ্রিটা ভালো করে বুঝেন, এরপরের গুলো আপনি দিবেন। আচ্ছা আপু হলে বিড়াল নিয়ে অথবা খরগোশ নিয়ে দিবি। এই কেন, আচ্ছা আমরা একটু এখানে আসি, কেন আপুর কি খরগোশ বা বিড়াল আছে? জি আপু, মাশাআল্লাহ, আমার অ্যাকচুয়ালি দুইটাই অনেক পছন্দ, বাট আমার মা কোনো পেট অ্যালাউ করে না বাসায়। আমিও বকা খাই আপু। আচ্ছা অ্যাডভার্বস কোয়ান্টিটি অর ডিগ্রি। আচ্ছা একটু দেখেন খেয়াল করে, হি ওয়াজ টু কেয়ারলেস। এখানে দেখেন কতখানি,
পরিমাণটা বোঝাচ্ছে সে কতখানি কেয়ারলেস ছিল, ঠিক আছে। তো আমরা কোনো কিছু ডিগ্রিকে বুঝাই, ডিগ্রির বাংলা আমি কি আমার রাইট নাও ওভাবে মনে আসছে, মানে আমি অর্থ দিয়ে বুঝাচ্ছি কোনো কিছুর ওর কাজের এর ধরনটাকে পরিমাপ করার একটা বিষয়, যে কতখানি বেশি কম, যেটা আমরা অ্যাডজেক্টিভ দিয়ে করি ওই কাজের ক্ষেত্রে, কাজটা কর্ম সম্পাদনের ক্ষেত্রে সেটাকে আমরা যখন বুঝাবো কাজের সাথে রিলেটেড, কাজটা কতখানি ভালো বা খারাপ সেরকম বোঝানোর ক্ষেত্রে আমরা কাজের এর ধরনটাকে বোঝানোর ক্ষেত্রে অ্যাডভার্ব বা কোয়ান্টিটিটা বা ডিগ্রি বোঝাচ্ছে, পরিমাণটাকে বোঝাচ্ছে। আচ্ছা, the sea is very stormy। আচ্ছা, স্টর্মি মানে কি? কাইলি জেনারের মেয়ের নাম না, এমনি স্টর্মি মানে হচ্ছে স্পেসিফিক্যালি আমরা যেটা দেখি স্টর্মি হচ্ছে ঝড়ময়, হ্যাঁ, বা দুর্যোগপূর্ণ। the sea is very stormy। I am rather busy, বরং I am fully prepared, সম্পূর্ণভাবে। কি রকম ভাবে? সম্পূর্ণভাবে। স্যার কোয়ান্টিটির সাথে কিন্তু আবার ওই যে ফ্রিকোয়েন্সি একটু ঝামেলা করে, খেয়াল করে দেখেন, হ্যাঁ। তো এটা যেন ঝামেলা না হয়, এই দেখেন I am rather busy, I am fully prepared, these mangoes are almost ripe। অলমোস্টটা দেখেন, অলমোস্ট, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। এটা কিন্তু অলমোস্টটা কিন্তু আবার ইয়েতেও চলে যেতে পারে, হ্যাঁ, অলমোস্টটা কিন্তু আবার অন্য যদি কোনো সেন্টেন্সে ইউজ করি, ডিগ্রিতে ইউজ না করে, তখনও কিন্তু চলে যেতে পারে। অথচ আমার এই জায়গাটা একটু কনফিউশন লাগতেছে। the sea is very stormy, মানে স্টর্মিটা কেমন জানি আমার অ্যাডজেক্টিভ লাগতেছে, মানে এটা এই জন্যই তো এখানে আমি আন্ডারলাইন করছি, এই এক্সাম্পলটা দিছি। স্টর্মি, স্টর্মিটা কিন্তু ভেরি স্টর্মি, দুর্যোগপূর্ণ আবহাওয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটাকে বোঝাচ্ছে। বাট এটা কিন্তু একটু মানে বিশেষণের মতনই কাজ করে, হ্যাঁ, দেখেন খেয়াল করে, ভেরি স্টর্মি। কিরকম? ভেরিটা হবে না, ভেরিটা তো আছে, ঠিক আছে, বাট স্টর্মি ওয়ার্ডটা কি যদি বলি দ্য সি ইজ স্টর্মি, আপনি এইভাবে যদি, হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু ওয়াই, হ্যাঁ। তো এখানে কি হচ্ছে, ইজ আপনি ভেরিটা বাদ দেন, দ্য সি ইজ স্টর্মি, তখন কি হয়? তখনও কিন্তু এটা অ্যাডভার্বই হয়। কেমন? হাউ মাচ, খুব শান্ত এখন, মানে কাম নাকি স্টর্মি? পিসফুল তা তো না, তাহলে কি হচ্ছে? হ্যাঁ, স্টর্মি, সো এটা বোঝাচ্ছে। তো সি কে সির সাথে কি স্টর্মিটা অ্যাডজেক্টিভ, the sea is peaceful, আচ্ছা, peaceful to adjective, stormy-টাও তার adjective, পিস, হ্যাঁ, বাট আমি এখানে ভেরি স্টর্মিটা দিয়ে একটা এক্সাম্পল veryটা দিয়েছি। হচ্ছে adverb, veryটা adverb এখানে। বাট যেমন ভেরিটা, excellent, ভেরির পরে যদি স্টর্মিটা না থাকে স্যার, তাহলে তো এটা অ্যাডভার্ব হবে না অ্যাকচুয়ালি, মানে ভেরি তাহলে দিয়ে এখানে তো কোনো veryটা কি? হচ্ছে না স্যার। ভেরি তো আমরা সবসময় টু কেয়ারলেস, টুটাও হয়, ভেরিটাও হয়, বাট স্টর্মির ওয়ার্ডটাও কিন্তু একটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে না। যেমন আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ডটাকে দেখেছিলাম যে নাউন হিসেবেও কাজ করে, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। সো স্টর্মি ওয়ার্ডটাকে আমরা বিভিন্ন ভাবে ইউজ করতে পারি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইউজেস। তারপর আই এম রাদার বিজি, আই এম ফুললি এখানে তো প্রিপেয়ার্ড। স্টর্মিটা অবস্থা বোঝাচ্ছে, সিটা কেমন, কেমন দিয়ে প্রশ্ন করলে অবস্থা বোঝায়, কেমন সুন্দর, কেমন Exactly. ব্যস্ত, কেমন হ্যাঁ ঝড়ময়, ঝঞ্ঝাপূর্ণ, তার মানে হ্যাঁ কি অবস্থা বোঝাচ্ছে। হ্যাঁ, আর অবস্থা বোঝাইলে তো এটা ডেফিনেটলি স্টর্মি শব্দটা মানে কি বলে এটাকে অ্যাডজেক্টিভ হওয়ার কথা। আর এই অ্যাডজেক্টিভটাকে ভ্যারি শব্দটায় এখানে কোয়ান্টিটি বোঝাচ্ছে। কেমন স্টর্মি, মারাত্মক স্টর্মি। কেমন কেয়ারলেস, মারাত্মক টু কেয়ারলেস। কেমন বিজি, রেদার বিজি। কেমন প্রিপেয়ার্ড, ফুললি প্রিপেয়ার্ড। তার মানে টু, রেদার, ফুললি, ভেরি এগুলো এক গোত্রের। কেয়ারলেস, স্টর্মি, বিজি এগুলো এক গোত্রের। এম আই রাইট অর রং? আমারও তাই মনে হচ্ছে। আপনি সেন্টেন্সের এটা একটু সেন্টেন্সের হ্যাঁ, আমি আপনাদেরকে আরো কিছু দেখাচ্ছি। তোমার এটা সবই ঠিক আছে, জাস্ট আন্ডারলাইনটা ভুল জায়গায় দেওয়া হয়েছে আর কি। স্টর্মি না দিয়ে এটা ভেরির নিচে দিলেই হয়ে যেত। মানে টুটা যেমন অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, হ্যাঁ আপনি এটাও তো বোঝাচ্ছে। যেমন ভেরিটাও কোয়ান্টিটি মানে কি, আমার কাছে অনেক আছে। ভেরি মানে কি, এটা মানে বোঝা যাচ্ছে এই জিনিসটা অনেক বেশি, ভেরি। হাউ মাছ কতটুকু এরকম বলছে, ভেরিটা। হ্যাঁ হ্যাঁ ভেরিটা হচ্ছে কোয়ান্টিটিকে আর কি মডিফাই করতেছে, হ্যাঁ এই জন্য এটা এটা অ্যাডভার্ব। তারপর আরেকটা বিষয়, সমুদ্রকে তো হচ্ছে সমুদ্রের বৈশিষ্ট্য বর্ণনা করতেছে তো স্টর্মি ওয়ার্ডটা দিয়ে, তো স্টর্মিটা তো আসলে অ্যাডজেক্টিভ হওয়ার কথা আমার মনে হচ্ছে।
স্যারের সাথে অভিভাবক হ্যাঁ, কারণ এখানে এখানে ওই যে হ্যাঁ স্যার ভাই আমি একটু বলি, হ্যাঁ এখন সব কনফিউশনের একটা হচ্ছে গিয়ে ভেরিটা তো আমরা জানি টু যেহেতু হয়, ভেরিও একটা অ্যাডভার্ব, বাট স্টর্মিটা যদি একসাথে থাকে ভেরির সাথে তখন কিন্তু দুইটা মিলে আমরা যেটা অ্যাডভার্ব অফ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে যেটা দেখি স্টর্মি ম্যানার, ঝঞ্ঝাপূর্ণ একটা ব্যাপারকে বোঝাচ্ছে, খুব বেশি পরিমাণকে বোঝাচ্ছে দেখে এটা এখানে অ্যাডভার্ব হিসেবে দেওয়া আছে। বাট যদি স্টর্মিটা আলাদাভাবে সবসময় বোঝাতে শুধু সি কে মডিফাই করতো সেক্ষেত্রে যেটা হয়ে যেত অ্যাডজেক্টিভ, যেটা একদম সত্যি কথা। এম ওয়াই আছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তো এখানে ডাউট হওয়ার কোনো কারণ নাই। এটা আমি জানি যে ভেরিটা আমরা অলরেডি জানি যে এটা কি অ্যাডভার্ব। সো আমরা একটু আগে দেখেছিলাম না টুয়াইস আ উইক, সো 6 o'clock at 6 o'clock, সো এরকম ভাবে আসবে হলো কি স্টর্মি। আচ্ছা আমি দরকার হলে দুইটাতেই আন্ডারলাইন করে দিব না, সমস্যা নেই। আচ্ছা আপু, আমি এখানে কি কিন্তু আর কোনো আপনার কনফিউশন আছে? সাথে সহমত। আপু আমি কিন্তু আপনার সাথে সহমত, কারণ হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করে, আবার অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তো সেক্ষেত্রে হতে পারে হয়তো। আপনি একটু শুধুমাত্র অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে না, আপনি যদি দেখেন যে টুয়াইস আ উইক ওয়ার্ডটা কি নাউন না, নাউনের সাথেও যায়। সো টুয়াইস আ উইক একটু আগে আমরা দেখলাম। তারপর যদি আমরা এখানে দেখি 6 o'clock, এটা কি প্রিপোজিশন দিয়ে শুরু না, at 6 o'clock, তারপরে সময় বোঝানোর ক্ষেত্রে কিন্তু ক্লকটা কিন্তু একটা নাউন। সো সেই ক্ষেত্রে একসাথে আন্ডারলাইন করা দেখো, এটা আপনাদের বুঝতে সহজ হচ্ছে। দুইটা একসাথে আন্ডারলাইন করে দিব, সমস্যা নেই। এখন কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা এখন স্টর্মি বুঝতে যদি পেরেছি, একা হয়, হ্যাঁ মানে টু এখন কেয়ারলেস যদি দুইটা মিলে অ্যাডভার্ব। হ্যাঁ টুটা আমি ফার্স্টে টুটা দিয়ে বোঝাচ্ছি স্যার, যে টু আর টু একটা এক্সাম্পল আছে, আমি ওটাতে আসছি স্যার টু দিয়ে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, টু উইক টু ওয়াক, সো এখানে এখানে না টু যাই, আর টু ওইখানে আমরা না দুইটাই যাই, কিন্তু ওইটাতে হ্যাঁ আমরা না যাই, এখানে আমরা কি না আমরা ভেরি স্যার আসবো, স্টর্মিতে থাকি। ওটাতে আমাদের স্যার একটু বইয়ে যেহেতু আছে আমরা ওটা একটু দেখবো, ওটা ওটাতে যাবো, ছোট্ট পরে একটা যাবো, এক্সাম্পল। হ্যাঁ এটাকে কনফিউশনটা ক্লিয়ার হ্যাঁ হয়ে গেছে। দ্য সি ইজ এখানে হ্যাঁ ভেরি স্টর্মি, মানে ভেরি স্টর্মি ভেরি দুইটা স্টর্মি মিলে দুইটা, হ্যাঁ একসঙ্গে দুইটা মিলে অ্যাডভার্ব, একসাথে তাই মিলে, না? হ্যাঁ মানে স্টর্ম ইন আ ম্যানার, স্টর্মটা একটা ম্যানার বোঝাচ্ছে যে ডিগ্রিটা মানে কতখানি ভেরি স্টর্মি, মানে প্রচন্ড ও ঝঞ্ঝাপূর্ণ, এটা বোঝাচ্ছে। তো কিন্তু সেক্ষেত্রে সিঙ্গেল আচ্ছা যদি ভেরিয়েবল হয় তাহলে সে কি হবে? যদি সিঙ্গেল, যদি স্যার হ্যাঁ সিঙ্গেললি তো না, সিঙ্গেললি তো পরে তো ভেরির পর তো কোনো একটা কিছু লাগবে, মানে ভেরি বোঝাতে নাইস, যে কোন ভেরি জিনিসটা নাইস, দিস বুক ইজ ভেরি নাইস। নাইস। কিন্তু ভাইয়া হ্যাঁ এখানে এটাই তো বোঝাচ্ছে, নাইস কি আবার মডিফাই করতেছে, নাইস তো আমার হ্যাঁ সো নাইস তো আমার লাগবে, অ্যাডজেক্টিভ। এটা তো একটা ওয়ার্ড তো লাগবে, ভেরিকে তো আমি একলা বসাতে পারবো না, এটা হচ্ছে কথা। ও আচ্ছা, ভেরি তো একলা কোনো সেন্স মেক করবে না, দ্য সি ইজ ভেরি এটা তো হবে না, দ্য রাইট। সি ইজ হিউজ। হ্যাঁ তো যদি বলি যে বাস্ট তখন ওটা আলাদা একটা মিনিং এ দাঁড়ায়, বাস্ট শব্দটা, যে সি ইজ স্টর্মি, স্টর্মিটা তখন কি হয়ে যায়, তখন সি কে যদি মডিফাই করে তখন কি হবে, ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যেটা আপনি একটু আগে বললেন স্যার। তো Right. আমি এটাই বুঝাচ্ছে, হ্যাঁ তো ভেরির পরে কিছু থাকতে হবে, আদারওয়াইজ আমি সি ইজ ভেরি তো বললে কোনো সেন্স মেক করবে না। আচ্ছা সো আমরা এরপরে দেখি আই অ্যাম রাদার ভেরি নাইস বিজি, ও এটা অ্যাডভার্ব, আমি ভেরি কি নাইস বললে অ্যাডভার্ব, রাদার বিজি, হ্যাঁ ভেরি নাইস হ্যাঁ অ্যাডভার্ব। হ্যাঁ 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 অবশ্যই, এখন বুঝতে পেরেছি। হ্যাঁ ভেরি তো অবশ্যই। তো যাক, অ্যাকচুয়ালি আমরা আমরা এরপর একটু একটা দেখি, এই যে এরকম ডিসকাশন করলে আমরা অনেক কিছু জানতে পারবো। এটাই এটাই আমি একটা কথা বলছিলাম যে রেকর্ডেড ক্লাসেসের মধ্যে আর ইন্টারঅ্যাক্টিভ অনলাইন ক্লাসেসের মধ্যে আমি যাই না। তো পারসন টু পারসন ক্লাসটা, ওয়ান টু ওয়ান ক্লাসের মধ্যে ডিফারেন্সটা এখানে। রেকর্ডেড ক্লাস মানে লাইভ রেকর্ডেড ক্লাস আর হচ্ছে কি শুধু রেকর্ডেড ক্লাস, সেটার মধ্যে ডিফারেন্সটা এইখানে। স্যার মনে হয় আমার সাথে এগ্রি করবেন, আমি জানি না কতটুকু 100% এগ্রি। কারণ এই যে 10 মিনিট স্কুলগুলা এরা যে একটা কোর্স চালু করতেছে, এটা তো জাস্ট ভিডিওগুলা মেক করে তারপরে ছেড়ে দেয়, তো এখানে তো কোনো ইন্টারেকশন হচ্ছে না, জাস্ট ওনারা এই ক্লাসের মধ্যে ভালো লাগে এটাই যে অনেকের অনেক টাইপ কনফিউশন থাকে। হ্যাঁ মানে ওইটা পরে আস্তে আস্তে ডিসকাশনের মাধ্যমে মানে এই যে বের হয়ে আসে, আমার এই জিনিসটাই ভালো লাগে, এই জন্য অবশ্যই ইন্টারেস্ট। এর জন্যই আমরা আসলে আমি অনেক আরো কিছু একটা জানতে পারি। কথা বলি, হ্যাঁ শুধুমাত্র এটা না, আপনি মানে শুধু স্পেসিফিক্যালি কোন ইনস্টিটিউশনের কথা বলবো না, অনেক ইনস্টিটিউশনে আছে, আমি জানি না যে তারা কাদেরকে টার্গেট করে ভিডিও বানায়, বাট আই হ্যাভ নট সিন देयर অ্যাকচুয়ালি কোর্সেস, আমি কোনো কোর্স করি নাই ওখানে, সো আমি বলতে পারতেছি না। সো আরো অনেক জায়গা আছে যে গ্রুপে মানে জাস্ট ভিডিও লেকচার গুলো আপলোড করে, এটা কনভিনিয়েন্ট, অনেক ক্ষেত্রে কনভিনিয়েন্ট, বাট আমার প্রশ্নটা হচ্ছে আমার ভিডিওর মধ্যে কোনো সমস্যা থাকলে সেটাকে আমি কিভাবে রিজলভ করব, যদি আমি কোনো কিছু বুঝতে না পারি, আমি যদি আমার টিচারকে কোয়েশ্চেন না করতে পারি, তাহলে তো এটা টু ওয়ে লার্নিং হলো না। লার্নিং শুড বি হোয়াট, টু ওয়ে।
সাকসেসফুল লার্নিং। এই জন্য ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ আমাদের টিচিং এর কোর্সের ক্ষেত্রে আছে। পেমেন্ট হচ্ছে 2400 টাকা আর ওদের কোর্সের পেমেন্ট হচ্ছে 400 টাকা। তো এখানে হচ্ছে ডিফারেন্সটা। আর আমি আরো না একটা আপু, জিনিস এটা বলি। আমি স্যারের সাথে মানলাম না। এটা কোর্স, এটা টাকার সাথে আমরা কেন কম্পেয়ার করব? এটা আসলে স্যার কিছু না। আমার অভিমত টাকার সাথে এবার এখানে করা তো যাবে, আসলে এই জন্য করা এখানে যাবে। কোনো টাকা না। এটা হলো এটা কি মাদার তেরেসা লেভেলের একটা প্রতিষ্ঠান? না টাকার কোনটা? ব্যাপারটা এখানে ইনক্লুড আমি বলি, যেমন সাপোজ এই যে কোর্সটা করাচ্ছি আমি কি জন্য অ্যালায়েন্স ফুল কোর্স যেটা ক্রাশ কোর্স, ওখানে আমার 120টা ক্লাসের জন্য আমাকে 120 জন লেকচারারকে পেমেন্ট দিতে হচ্ছে। কিন্তু আমি যদি বলতাম 120টা লেকচারারকে একবার করে ভিডিও করে ওই এক ভিডিও দিয়ে সারা জীবন চালাইতাম, তাহলে কিন্তু নেক্সট টাইম আমার কাউকে আর পেমেন্ট দিতে হতো না। সেক্ষেত্রে আমি যদি 6000 টাকার কোর্স 500 টাকায় করাইতাম, আমার লস নাই। সারা জীবন ওই এক 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 আচ্ছা গরু জবাই স্যার, করে। এই জায়গাটাই মানে এই জায়গাটা আমি একটু বলি স্যার, আমি এখানে অ্যাড করি, আপনার পয়েন্টটা মনে হয় রাখা ধরতে পারেন, যেহেতু এখানে অনেক কথা হচ্ছে, আমরা একটু পরের থেকে ঘুরে আসছি। তো আমি নরমালি বলি, আপনি একটা জিনিস মনে করবেন যে আপনি কি উদ্দেশ্য করছেন, আপনার ইনসেনটিভটা কি। আপনার ইনসেনটিভ যদি হয় যে শুধুমাত্র আমি বিজনেস মেন্টালিটি নিয়ে কাজ করব, সেটা একরকম। বাট হ্যাঁ, বিজনেসের সাথে যদি সোশ্যাল জিনিসটাও মাথায় রাখেন যে না, দিস শুড বি সামথিং কোয়ালিটিফুল এবং আমি মানুষকে অনেক বেশি বেনিফিট দিতে চাচ্ছি, সেটা আর এক রকম। যেমন স্যার বললেন যে একই গরু সব মানে বারবার জবাই করা। তো ব্যাপারটা হচ্ছে কি, বিভিন্ন মানুষের অ্যাপ্রোচ বিভিন্ন। আমি তাদেরটা ভালো খারাপ সেটা বলতে যাব না, যাদের যেভাবে ভালো লাগে তারা সেভাবে ক্লাস করে। বাট আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ওয়ে, যেখানে কোয়েশ্চেন করা যায়। আমি একটা ভিডিও আপলোড করব, সেটা দিয়ে ওটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, হ্যাঁ, একবারের ইনভেস্টমেন্ট। এরপর থেকে ওটাকে রিসাইকেল আমি যতবার করব, ততবার ওটার থেকে আমার একই জিনিস রিসাইকেল করলে পরে দেখেন একটু হয়তো বা টাইরের কালার চেঞ্জ করা বা টুকটাক কিছু জিনিস চেঞ্জ করা, ওটাকে যতবার রিসাইকেল করব ততবারই কিন্তু এটার প্রফিট আসবে। আপনি ইনভেস্টমেন্ট একবার করছেন বাট প্রফিট বারবার আসছে। তো এটাকে বোঝানো হচ্ছে, স্যার এটাকে বুঝিয়েছেন। তো আমি জানি না বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ক্লাস করাচ্ছেন বিভিন্ন জায়গায়, আমি জানি আমাদের গ্রুপেও আমি দেখতে পাই, বাট আমি ওইভাবে ক্লাস করাচ্ছি না, বা আমি আর স্যার ওইভাবে স্যার আমি ডিসাইড কিছু করি না। কথা বলতে চাই, স্যারের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে বিসিএস প্রিলিমিনারি নামে একটা গ্রুপ আছে বাংলাদেশের, অনেক বড় একটা গ্রুপ, প্রায় 1 মিলিয়ন হচ্ছে তার আপনার গ্রুপের সদস্য। তো এখানে এক আপু হচ্ছে অ্যানালাইসিস মন্তব্য ওইটা, ছিল। জি জি স্যার। অ্যানালাইসিস ওইটা, বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস ওইটা। জি 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 জি। তো ওইখানে আপনার হচ্ছে এক আপু হচ্ছে আপনার কমেন্টস করছে যে এরকম যে সে বিন্যাস সমাবেশের বিষয়টা বোঝে নাই, ঠিক আছে? তো মানে সে অনেক ইউটিউবের ভিডিও দেখছে, তো কোনোভাবে পায় নাই। পরে তখনও কিন্তু আপনার ক্লাস, আমি আপনার ক্লাস করতাম কিন্তু আপনার স্টুডেন্ট হয় নাই আর কি, হ্যাঁ, আমি ভর্তি হয় নাই এখানে। তো পরে আপুরে লিঙ্কটিং দিয়ে দিলাম, ঠিক আছে? পরে আপু বলছে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন যে আসলে যেগুলো আছে সেগুলো আসলে আহ, কেই আসলে ওই সূক্ষ্ম বিষয়গুলো আসলে অ্যানালাইসিস করা নাই, কিন্তু উপকার হয়েছে আর কি, এটাই আর কি স্যার। থ্যাঙ্কস। আচ্ছা, কমিউনিকেশন না করলে কখনো টিচার স্টুডেন্ট কমিউনিকেশনটা অনেক জরুরি। ওয়ান সাইডেড লার্নিং হয় না আসলে, আমি জানি সবসময় টু ওয়ে হয়, বাই শেয়ারিং নলেজ এন্ড লিসনিং টু দেম অ্যাজ ওয়েল, the students and the teacher. That's what I এই mean. স্টুডেন্টরা যদি টিচারকে না চালাইতে পারে তাহলে এখানে কোনো সার্থকতা নেই। রায়হান জ্বালাইতে উস্তাদ, একটু আগে রায়হানকে ধরছিলাম। আচ্ছা ঠিক আছে, অ্যাডভার্ব অফ রিজনের আগে আমরা একটা দেই। আর দিস ম্যাঙ্গোস আর অলমোস্ট রাইপ। অলমোস্ট, এখানে দেখেন অলমোস্ট ওয়ার্ডটা কি, কতখানি রাইপ সেটাকে বোঝাচ্ছে, পরিমাণটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাহসিনা আপু আছেন? জি আপু। আপনি একটা এক্সাম্পল বলেন। রাইপটা তো অফকোর্স অ্যাডজেক্টিভ, বাট যদি অলমোস্ট রাইপ আন্ডারলাইন হতো তাহলে অলমোস্ট সাথে থাকার কারণে কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে চলে আসে। আচ্ছা, আমরা ওটা ফ্রেজে যখন যাব তখন শিখবো। এখন আসেন আপু, তাসনা আপু একটা এক্সাম্পল বলেন অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি। She is very beautiful. She is very beautiful. আচ্ছা, ভেরি। আরেকটা মানে জেনারেলাইজ না, একটু আপনার খরগোশকে নিয়ে একটা বলেন। বাংলায় বলতে পারেন, আমি ইংলিশ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। মাথায় আসতেছে। আচ্ছা, যদি বলি যে খরগোশ অনেক চালু, হ্যাঁ চালাক, সো দ্য মাই rabbit is really cunning বা very cunning, তারপর extremely cunning, এরকম বলতে পারি, extremely। তো এই ধরনের কিছু ওয়ার্ড আছে যে
অ্যাডভার্ব কিনা এটা বের করা যায়। আর যদি বলি আচ্ছা সো আপু, আপনি যদি একটু রেদার নিয়ে আসলে আলোচনা করে দিতেন। আচ্ছা, রাদারের বিষয়টা হচ্ছে বরং। হার্ডলি কথা শুনছেন না? রাদার, হার্ডলি এগুলো হচ্ছে কি Hardly মানে নেগেটিভ কদাচিৎ। অর্থে আমরা, হ্যাঁ কদাচিৎ। সো কখন এটা বোঝাচ্ছে না, সময় বোঝাচ্ছে তো, রাইট? কদাচিৎ। আমি হার্ডলি দিয়ে কেন বোঝাচ্ছি আমি আসতেছি। আবার আটারলি একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে বোঝায়। সো রাদারটা এরকম বোঝায় বরং, হ্যাঁ আমি বরং না যাই, যাব না বাট কিরকম বরং না যাই এরকম, হ্যাঁ। আই এম রাদার বিজি, আমি রাদার বিজি। রাদার বিজি বলতে এখানে কি বোঝাচ্ছে, আমি একটু মানে বেশি বিজি বা বরং বিজি আছি, তো আমার বিজনেসটা একটু বেশি, ওটার পরিমাণটা বোঝাচ্ছে, হ্যাঁ। তো ভার্বটা কি আছে এখানে দেখেন, আই এম রাদার বিজি, ভার্বের সাথে এক্স্যাক্টলি মাঝামাঝি বসে আছে অ্যাডভার্বটা, রাদারটা সবসময় হোক, এই জন্য কি অ্যাডভার্ব। আচ্ছা, আমরা রাদার দিয়ে আরো কিছু এক্সাম্পল দেখবো সামনে, তো আপনার খুব বেশি হ্যাঁ আসলে আপনি difficult এটাই হবে না। যে বিজিটার পরিমাণটা বোঝাচ্ছে আর কি, মানে হ্যাঁ, কতটুকু বিজি। এজন্যই এখানে আই এটা, এম রেদার হ্যাঁ। বিজি। আচ্ছা, তারপরে এনাফও কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বা অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বের পরে বসে। সো এখানে একটা এক্সাম্পল দিব, আমরা ওটা পরে আসতেছি, বাট আগে আমি এইটুকু টুকটাক আমাদের যে কোয়ান্টিটি শেষ হয়ে গেছে, আর মনে হয় একটা বাকি আছে, ক্লাসিফিকেশনটা শেষ করার পরে আমি আপনাদেরকে বই থেকে এক্সাম্পল নিয়ে হোয়াইট বোর্ডে দেখাচ্ছি কিভাবে হচ্ছে, ক্লিয়ার করছি। আচ্ছা, অ্যাডভার্ব অফ রিজন বা পারপাস বোঝাচ্ছে। The adverb which tells about a reason is called adverb of reason. খুব সোজা কথা, যেটা কাজ করার উদ্দেশ্য বা কারণকে দর্শাবে সেটা হচ্ছে কি রিজন বোঝায়। হেন্স রিজনকে বোঝায়। হি ইজ হেন্স আনএবল টু রিফিউট দ্য চার্জ। হেন্স কারণটা কি, সে কেন না করছে, রিফিউট করা মানে কি না করা, কেন করছে, চার্জ, হি ইজ আনএবল টু রিফিউট দ্য চার্জ, মানে রিফিউট দ্য চার্জ মানে হচ্ছে কারো এগেইনস্টে কোনো একটা কেস বা কিছু করা হলে, এই যে চার্জেস জানে না লতে দেখেন নাই যে হোয়াট আর দ্য চার্জেস অফ দিস কেস, মানে কি কি ধারা, ধারাকে বোঝাচ্ছে যে এই ধারাটাকে সে না করতে পারে নাই বা না প্রমাণ করতে পারে নাই একটা কারণে। ধরেন হতে পারে যে কারণটা সে অ্যাকচুয়ালি ওই কাজটা করছে, এজন্য আমি এখন সেন্টেন্সটা এভাবে বলি যে হি ওয়াজ গিলটি, he is hence unable to refute the charge। এখন কি বুঝতে পারতেছেন, এখন কি ক্লিয়ার ব্যাপারটা, যে সে হচ্ছে গিয়ে দোষী, এজন্য সে এই চার্জটাকে বা এই ধারাটাকে, যে তার এগেইনস্টে যে ধারাটা আনা হচ্ছে ওটাকে না করতে বা না প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। সো হেন্সটা হচ্ছে এখানে কারণ বোঝাচ্ছে, ওই যে আগে একটা কারণ দেয়া থাকবে ওটাকে রেফার ব্যাক করতেছে হেন্স দিয়ে। এখানে দেখেন হেন্স কিন্তু আমি আগে বলছিলাম যে কনজাংশনেরও কাজ করে, সো আপনি দেখেন এখানে ইজ হেন্স আনএবল টু রিফিউট দ্য চার্জ। হেন্স এর ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে অনেক ওয়ার্ডই আছে যে অ্যাডজেক্টিভ, অনেক ওয়ার্ড আছে কনজাংশন, বাট কোথায় বসছে, কার সাথে কাজ করছে, এটা দেখে আপনার আইডেন্টিফাই করতে হবে ওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাডভার্ব নাকি কনজাংশনের কাজ করে, এই তো এভাবে বুঝতে হবে। সো হিয়ার হি ইজ হেন্স মানে এই কারণে সে প্রমাণ করতে ব্যর্থ, তার ওই তার এগেইনস্টে যে চার্জেস বা ধারাগুলো ছিল। হি দেয়ারফর লেফট স্কুল। দেয়ারফর কিন্তু আমি মনে আছে যে কনজাংশনে ছিল অনেক ক্ষেত্রে, সো সেরকম কিন্তু এরকম রিজনের ক্ষেত্রে দেখবেন হি ইজ দেয়ারফর, কারণটা কি, হি দেয়ারফর লেফট দ্য স্কুল বা লেফট স্কুল। সো হি ইজ দেয়ারফর লেফট স্কুল, কেন দেয়ারফর, আর যদি দেয়ারফরটা সামনে চলে যেত তখন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে যুক্ত করলে কি হয়ে যেত, কনজাংশন হয়ে যেত। দেখেন হি দেয়ারফর লেফট স্কুল, সো এই জন্য আমি লেফট দ্য স্কুল, তার মানে মানে সে এই জন্যই মানে স্কুলটা এই লেফট জন্য করছে, সে স্কুল ছেড়ে চলে গেছে, স্কুল ছেড়ে চলে কারণটা গেছে। বোঝাচ্ছে, লেফটটাকে লেফটের সাথে তার সম্পর্কটা বোঝাচ্ছে, হ্যাঁ কারণ বোঝাচ্ছে যে, বাট যদি এখানে কোনো দুইটা বাক্যাংশকে যুক্ত করতো তখন কি হয়ে যেত, কনজাংশন হয়ে যেত। I was ill, therefore I could not take class, তখন কি হয়ে যেত, কনজাংশন হয়ে যেত। কনজাংশন। এক্স্যাক্টলি। কারো কোনো কনফিউশন আছে এখানে, আমাকে একটু বলেন, এই জিনিসটা একটু কনফিউজিং মনে হয়, বাট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। কোনো কনফিউশন আছে কারো? আপু এখানে সেন্টেন্সে বলা হলো হি দেয়ারফর লেফট স্কুল, সে এই জন্য স্কুল ছেড়েছিল, কিন্তু কেন ছেড়েছিল এটা তো বলা নাই।
কোন একটা কারণে ছেলে তো ছিল, এখানে reason কারণটা তো- সব বলে দিবে না, কারণ সব রিভিল করবে না, বাট এখানে ওয়ার্ডটা ওটা দিয়ে বিকজ বোঝাচ্ছে যে থাকলে রিভিল করতে এটার হ্যাঁ, আগে because- একটা লাইন ছিল, হি দেয়ারফর লেফট স্কুলের আগে আরেকটা লাইন ছিল। আচ্ছা ওটা থাকতেও পারে স্যার, নাও থাকতে পারে, বাট আমার কথা হচ্ছে যদি থাকুক আর না থাকুক, সে যে জন্যই হোক এই জন্য সে স্কুল ছেড়ে গিয়েছে, বাট কোন একটা কারণের জন্য সে গিয়েছে, কারণটার ডিটেলস আমরা জানবো না, বাট একটা কারণে সে গিয়েছে, হি লেফট, Yes. তখন কি হতো, সে স্কুল ছেড়ে চলে গেছে, বাট হি দেয়ারফর লেফট স্কুল, তখন কি অ্যাডভার্ব হয়ে চলে আসছে। আর যদি আমি দেয়ারফরটাকে ইউজ করতাম, দুইটা বাক্যকে যুক্ত করতাম, তখন ওটা কনজাংশন হতো কিরকম, আই ওয়াজ ইল দেয়ারফর আই কুড নট টেক ক্লাস, মানে কি আমি অসুস্থ ছিলাম এজন্য আমি ক্লাস নিতে পারি, দুইটা বাক্যাংশকে যুক্ত করছে, মাঝামাঝি বসছে কোথায় আমার, আর এই ওয়ার্ডগুলোর ওর পজিশনটা দেখতে হবে কোন জায়গায় বসছে, দুইটা বাক্যের মাঝামাঝি বসে দুইটা বাক্যকে একত্রে যুক্ত করেছে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে সে ভার্বের সাথে যুক্ত হয়ে কাজ করছে, এজন্য এটা অ্যাডভার্ব। আপনাদের ক্লিয়ার এখন, কোনো কনফিউশন আছে? না। এখানে যেমন এখানে তাসিন এইভাবে আপু, ইয়ে আপনি করা যায় বুঝতে পারছেন? বলো রেহান বলো। যে আমি যদি এই কথাও বলি, এখানে রিজনটা কিভাবে ফুটে উঠলো যে হি লেফট দ্য স্কুল, এটাও তো আমি বলতে পারতাম, মানে এখানে তো কোনো রিজন আসছে না, হ্যাঁ। যে সে যে কোনো কারণে লেফট করতে পারে, মানে এখানে কিন্তু রিজনটা আসতেছে না, বাট হি দেয়ারফর লেফট দ্য স্কুল, তখন এখানে বোঝা যাচ্ছে যে কোনো একটা একটা, হ্যাঁ যে আগে একটা কারণ আছে, বাট ওটা পুরোপুরি আমরা জানি না, বাট কোনো একটা কারণ এসে গেছে, কারণ আছে, হ্যাঁ এটা কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ কারণ ছেড়ে যাওয়ার কারণটা actually ছেড়ে তার যাওয়ার সাথে কারণটা আছে। আছে। ইয়া, ইয়া। আর হি ইজ আনএবল টু, মানে ওই যে আমি বললাম না যে সে হয়তোবা মানে হি ওয়াজ গিলটি, হেন্স হি ইজ হেন্স আনএবল টু রিফিউট দ্য চার্জ। আচ্ছা, হি ইজ গিলটি এন্ড হেন্স এন্ড না হেন্স হি ওয়াজ আনএবল টু, তখন কি হতো, দুইটা বাক্যকে যুক্ত করতো, কিন্তু এখানে কি আছে, হি ইজ হেন্স আনএবল টু রিফিউট দ্য চার্জ, মানে কি সে কোনো একটা কারণে এই ধারাটাকে বা তার এগেইনস্টে যে দোষারোপটা অ্যালিগেশনটা নিয়ে আসা হয়েছে ওই চার্জটাকে সে না করতে পারে না, কোনো একটা কারণ, কি কারণ হতে পারে, সে অ্যাকচুয়ালি দোষী হতে পারে, সে তার কাছে প্রমাণ ছিল না, এরকম অনেক কারণ হতে পারে, বাট আমরা কি করতেছি এখানে, হি ইজ হেন্স আনএবল টু রিফিউট দ্য চার্জ, মানে কোনো একটা কারণ যেটা সম্পর্কে অজ্ঞাত একটা কারণ হতে পারে, আমরা জানি না, বাট একটা কারণে সে এই যে দোষটা আছে বা দোষারোপ করা হয়েছে, তার এগেইনস্টে যে দোষারোপটা হয়েছে সেটা সে প্রমাণ করতে পারেনি যে না সে এটা করে। ক্লিয়ার আছে? এখানে ক্লিয়ার? তাহসিন আপু আপনার ক্লিয়ার? জি আপু। দেখেন এত সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেইলস কিন্তু 10 মিনিটের ভিডিওতে আমার বোঝানো সম্ভব না, তাহলে আমার কি করতে হবে আপনাকে আমি বলি, 15 মিনিটের ভিডিওতে বা 5 মিনিটের ভিডিওতে কি করতে হবে আমার, এরকম অ্যাডভার্বের উপর খালি 20টা ভিডিও বানাইতে হবে, শুধু অ্যাডভার্ব, ঠিক আছে? এই জন্য ক্লাস ইজ ক্লাস। আমার লাইফটাই হচ্ছে, আমার লাইফটাই হচ্ছে, কন্টিনিউ। আচ্ছা, adverbs of affirmation and negation, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট ইনভার্সন শেখার জন্য। আজকে যদি ইনভার্সন না শিখতে চান আমি নিজে ছোট করে শিখাই দিব, না প্রবলেম নাই, বাট ওটা অত ইনভার্সন খুব বেশি আসে না, এটা অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আছে, এই জন্য বইগুলোতে ইনক্লুড করা আছে। সো বইগুলো যখন মার্কেট করা হয় শুধুমাত্র একটা এক্সামকে মানে টার্গেট করে করা হয় না, ভর্তি পরীক্ষা, জব পরীক্ষা এগুলোর সাথে অনেক মিল রেখে করা হয়। সো ইনভার্সন আমার ভর্তি পরীক্ষা আসছিল, আমি আল্লাহর রহমতে পেয়ে আসছিলাম। ইনভার্সন খুব সহজ জিনিস, ভয় পাওয়ার কোনো কারণ নেই। 18টা থাকে, বাট আমাদের এক ধরনেরটাই ঘুরে ফিরে আসে। 18টা ইনভার্সন অনেকেই পারে না, তো ওটা নিয়ে সম্ভাবনা মনে রাখা। আমরা এখন কি করব, আমরা এখন নেগেশনটা শিখবো আর অ্যাফার্মেশনটা শিখবো। কারণ হচ্ছে কি কারণ এই জিনিসগুলোকে আপনার ওই যে মনে আছে ইজ মার্ক স্টিল ইন বেড, ওরকম নেগেটিভ ওয়েতে কোয়েশ্চেনও আসতে পারে, কোয়েশ্চেন আকারেও আসতে পারে, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন আকারে, অথবা অ্যাসার্টিভ আর নেগেটিভ সেন্টেন্স হিসেবেও আসতে পারে। সো 4টা সেন্টেন্স পড়াচ্ছেন তাই না, এই জন্য এটা আপনাদের সেন্টেন্সও কাজে লাগে। হ্যাঁ, সেন্টেন্স পড়াচ্ছি। এক্স্যাক্টলি। নেক্সট দিন এটা কাজে লাগবে। টাইপস অফ সেন্টেন্স গত হ্যাঁ। ক্লাসে বলে শেষ করেছি। আমার মনে হয় আরেকটা আচ্ছা। ক্লাস হলে আমার পার্ট শেষ হয়ে যাবে। তারপর শুধু আমি ক্লাস, সেন্টেন্স। হ্যাঁ, বাট স্যার আপনি তো কিছু টপিক নিতে পারেন চাইলে, যদি আমি বলে নিতে দিতে চাই, পারি, বা আমি আপনি ওই টপিকগুলোর উপর স্যার ভাইয়া ইচ্ছা করলেই পারে, ভাইয়া যদি একটু স্টাডি করে তাইলেই পারে। মানে গ্রামারের যে কোনো টপিক আপনি যদি বলেন আমি নিতে, তাহলে নিতে পারবো। আপনি না যদি স্যার ফ্রি সেটা তো থাকেন, আপনি অবশ্যই নেবেন, মানে আপনি যদি টাইম বের করতে পারেন, আপনি যদি বিজি অথবা থাকেন আমি প্রক্সি দেব। অথবা স্যার আপনি
আচ্ছা সমস্যা নেই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের যেহেতু এখানে আরো কিছু টপিক আছে, তো আমি স্যার যেহেতু সেন্টেন্স করাচ্ছেন স্যারের সাথে কথা বলবো আর কোনো টপিকে স্যার যদি ক্লাস নিতে চান। আর ওখান থেকে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি যেহেতু স্যারের অনেক টপিক শেষ হয়ে যাচ্ছে, ওই টপিক গুলোর উপর স্যারের কাছে উইকলি এক্সাম দেওয়া স্টার্ট করেন। আমার মনে হয় এটা খুব ভালো হবে, আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য খুব কাজে দিবে। যারা এক্সাম দিবে স্যার তারা বেনিফিটেড হবে, যারা দিবে না তারা দিবে না। ক্লাস না থাকলে ওই দিন আপনারা এক্সাম দিবেন। মঙ্গলবার যদি আমি কোনো কারণে ক্লাস না নিই, যদি আমি সপ্তাহে 3টা ক্লাস না নিতে পারি, আপনারা নিবেন, আপনার পর এক্সাম দিবেন। আর রাইট নাও আমি লিটারেচার ক্লাস করাচ্ছি না, আমি আগে আপনাদের গ্রামারটার বেসিকটা ক্লিয়ার করছি। আচ্ছা, অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। নেগেশনের মধ্যে কি হয়? অ্যাফার্মেশনে হ্যাঁ বোধক আর না বোধক জিনিস বোঝায়। আই ডোন্ট নো কি আমি জানি না, জানার সাথে না আসছে এজন্য জানি না, সো এটা কি হচ্ছে? আই ডো নট নো। আচ্ছা, শিওরলি ইউ আর মিস্টেকেন। শিওরলি মানে একদম সুনিশ্চিত ভাবে তুমি ভুল করছো। সো কিভাবে, কিরকম ভাবে? সুনিশ্চিত ভাবে, হ্যাঁ 100% শিওর যে সে ভুল করতেছে। আচ্ছা, হি সার্টেনলি ওয়েন্ট, সে কি নিশ্চিত ভাবে গেছে। কিভাবে গেছে? নিশ্চিত ভাবে গেছে। তার আর ব্যাপারটা বুঝাচ্ছে কি? which says yes it is yes or no it is no মানে কি? yes it is yes মানে কি? এটা কি সত্যি সে করছে? আমরা যদি এটাকে জিজ্ঞেস করি did he went, he certainly went, সে শিওরলি গেছে, হ্যাঁ অবশ্যই সে গেছে, এটা বোঝাচ্ছে। হ্যাঁ সে গেছে, বাট অবশ্যই দিয়ে বোঝাচ্ছে। তো এখানে জোরটা কি? যাওয়ার সাথে একটা জোর দেয়া হচ্ছে যে কিরকম ভাবে, হ্যাঁ বোধক ভাবে গিয়েছে নাকি না বোধক ভাবে হচ্ছে, সেই কাজটাকে কি হ্যাঁ বোধক কাজ নাকি না বোধক কাজ, এটা বোঝানোর জন্য এখানে ইয়েস অর নো বোঝানো হচ্ছে। আচ্ছা, শিওরলি ইউ আর মিস্টেকেন, এটা একটা এক্সাম্পল। আই ডোন্ট নো, আই ডোন্ট নোটা কি? আই ডু নট নো, আমি জানি না। তো এটা কি? জানাটার সাথে না জানাটা, মানে আমি কি জানি কি জানি না, সেটাকে নাটাকে জোর দিয়ে জানার সাথে যুক্ত করা হচ্ছে, এজন্য এটা কি? অ্যাডভার্ব। আপনারা কি এখন ক্লিয়ার? এখানে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এটা জাস্ট নরমাল সবগুলো মিলে এক্সাম্পল। এখানে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তারপর একটা কোয়েশ্চেন হতে পারে, ব্যাংকের ক্ষেত্রে আসে, এটা ইউজুয়ালি আমরা দেখতে পাই না। হার্ডলি, এই ওয়ার্ডটা কি মিন করে? অলমোস্ট নেভার, এরকম একটা এক্সামে আসছে, এটা খুব বেশি হ্যাঁ বেশ অনেক আগে নেগেটিভ ওয়ার্ড, সরকারি পরীক্ষা আসছে। হ্যাঁ, তো এটা কিরকম? সমাজসেবা অধিদপ্তরে আসছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে, অনেক আগে আসা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন ইউজুয়ালি এখন আপনার আসে না, বাট আসতেই পারে। এরকম ওই যে সেলডম, সেলডম, হার্ডলি, রেয়ারলি, এই ওয়ার্ডগুলো আমাদেরকে নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। সো আপনারা লাইকলি কি এরকম? না, লাইকলি তো না, লাইকলি তো হ্যাঁ বোধক। লাইকলি পরে নেগেটিভ ওয়ার্ড বলছে তখন হি ইজ মোর লাইকলি টু সে ইয়েস। আচ্ছা, তারপর আপু মেরিলি। মেরিলি তো খুশি বোঝায় না, হ্যাঁ বোধক ভাবে বোঝায় না। মেরি মানে MARY না, MERRY। সো মেরি মানে কি? মেরি ক্রিসমাস বলে কি? শুভ মানে না MERELY না, ওখান থেকে আসছে মেরিলি। আপনি কোন মেরিলির কথা merely বলছেন? merely 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 the world's মেরিলি, merely a আচ্ছা তাহলে stage তো মেরিলি হবে না স্যার। সরি স্যার, the আরেকবার। world's merely a stage and we merely players, sorry actors. এটা শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট। আমি খেলোয়াড় তো সবকিছুতে খালি প্লেয়ার মনে চলে আসে। অ্যাকচুয়ালি শেক্সপিয়ারটাতে প্লে ইউজ করা হয়েছে স্যার, আপনি কারেক্টলি বলছেন। উই আর মেরলি প্লেয়ার্স অর অ্যাক্টরস এভাবে বলছেন। এই নাকি? হ্যাঁ, আমি আপনাদেরকে ভিডিওতে the world's merely stage and we merely players না actors? অ্যাক্টরস বলে পারসন প্লেজ প্লেজ মেনি অ্যাক্ট। সো এরকম ভাবে আসে। এটা অ্যাজ ইউ লাইক ইট এর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা কিছু লাইন। এটা দিয়ে পুরা মানে বলতে গেলে তার কমেডি গুলোর মধ্যে সবচেয়ে বেশি ফেমাস এই লাইনগুলো, যেটা একদম মানুষের লাইফের সাথে ওতপ্রোত ভাবে যে জড়িয়ে থাকে, এই জিনিসটাকে বোঝায়। মানুষের আমরা প্রত্যেক পার্টে মানে মানুষের প্রতিটা লাইফের একটা স্টেজটাকে একটা ভিন্ন ভিন্ন রোল প্লে করে, সেটাকে বোঝাচ্ছে। তো স্যারের
ইয়েটা কিন্তু এন্টায়ারলি রং না, এন্টায়ারলি আরেকটা ওয়ার্ড, মানে স্যার যেটা বলছেন একটু প্যারাফ্রেজ হইতে, বাট হিজ মিনিং ইজ কারেক্ট। আচ্ছা আমরা একটু দেখি নেগেটিভের ক্ষেত্রে আর কি ব্যবহার হয়। আচ্ছা আরেকটা ছিল যে হেন্স এর সাথে আমরা একটা বলতে পারি অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, এই ওয়ার্ড গুলো আছে। হ্যাঁ, সো আরো কিছু এগুলো কিন্তু আবার লেখা আছে বাক্যের অবস্থান। আপনারা দেখেন যে ভাইয়া যে লিস্ট আপনাদেরকে দিয়েছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামে, ওখান থেকে দেখা যাচ্ছে বাক্যে অবস্থান ও কাজ ভেদে এই তালিকার কিছু কিছু শব্দ অন্য পার্টস অফ স্পিচ হিসেবেও ব্যবহৃত হয়, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম। হেন্স, দেয়ারফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, এগুলো কিন্তু বিভিন্ন ওয়েতে ব্যবহৃত হতে পারে। কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার আপনার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। সো অ্যাডভার্ব অফ পারপাজের ক্ষেত্রে আরো কিছু ওয়ার্ড আছে, যেমন হচ্ছে ইন অর্ডার টু, তারপর হচ্ছে সো দ্যাট, ইন্টেনশনালি। হ্যাঁ, এরকম কিছু ওয়ার্ড আছে। আমরা এগুলোকে আরো ডিটেইলসে যাব না, এর আগে আমরা দেখব এভার নেভার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা অ্যাডভার্ব অফ পার্টিসিপল বলো একটা মানে পার্টিকলস বলো একটা কথা আছে, পার্টিসিপল বলছি। আচ্ছা অ্যাডভার্ব অফ পার্টিকলস বলে একটা কথা আছে, সেটা হচ্ছে কি ইন, আউট, আপ, ডাউন, এগুলোকে আমরা প্রিপোজিশন হিসেবে জানি, বাট যদি এটা ইউজ হয় বিভিন্ন ভাবে, মে আই কাম ইন, আবার প্লিজ কাম ইন, তারপর আরেকটা হতে পারে হি কেম ইন দ্য মর্নিং। সো ইন যদি হয় সেখানে ইন দ্য মর্নিং। তো এইভাবে বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, দুইটা বাক্যে প্রথম বাক্যে ইন দ্য মর্নিং এ কিন্তু আপনাদেরকে আমি লিখে দেখাই, এটা আসলে এভাবে হবে না, বোর্ডে লিখে দেখাতে হবে। আচ্ছা আই ডোন্ট নো, এটা কি অ্যাডভার্ব? ডোন্ট এটা অ্যাডভার্ব তাই না? জি স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, নতুন জিনিস জানলাম। হি কেম ইন দ্য মর্নিং, আমরা একদম সেমটাই নিচ্ছি যাতে সবার বুঝতে সহজ হয়। এরপরে আরেকটা দেখলাম, প্লিজ কাম ইন। এখানে এই ইনটা হচ্ছে কি কি প্রিপোজিশনের কাজ করছে, আর এটা হচ্ছে হি প্লিজ কাম ইন, এটা হচ্ছে কি অ্যাডভার্বের কাজ করছে। এক্স্যাক্টলি। সো কারো কোনো কনফিউশন আছে এখানে কেন হলো আর কেন হলো না? জাহিদুল ভাই আপনি বুঝতে পারছেন? এক্সেলেন্ট এক্সাম্পল। জি আপু বুঝতে পারছি। ইনটা হচ্ছে মানে প্লিজ কাম, মানে কখন আসো, কোথায় আসো, হ্যাঁ, মানে ভিতরে ভিতরে আসো। আসার কথা বলছে। এক্স্যাক্টলি, অবস্থান বোঝাচ্ছে। কোথায়, ইনটা কি বোঝাচ্ছে? ভিতরে আসতে বোঝাচ্ছে, ভিতরে আসার ব্যাপারে বলছে। আর হি কেম ইন দা মর্নিংটা কি প্রিপোজিশন, সময়টা মানে সকালে আসো, হ্যাঁ এ সকালে এ আসছে সাউন্ড সেটাকে দিচ্ছে, বোঝাচ্ছে। উন্তুস্ত সাউন্ড দিচ্ছে। হ্যাঁ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি প্রিপোজিশন। এই ইনটা হচ্ছে প্রিপোজিশন, প্রথম বাক্যে প্রিপোজিশন, দ্বিতীয় বাক্যে প্রিপোজিশন না, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ পার্টিকেল। সো এটা জাস্ট অ্যাডভার্ব মনে রাখলেই হবে, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না কোনটা পার্টিকেল কোনটা পারপাস, এগুলো কোয়েশ্চেন করবে না, অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে দিবে। দ্যাট ইজ দ্য মেইন পারপাস অফ দিস ক্লাস। আচ্ছা আমরা আরেকটু হোমটা দেখি। দেখিয়েছেন, হোম, জি স্যার। হোমের হোমটা দেখিয়েছেন, হোম, হোম যে একটা মজার ওয়ার্ড, হোম না এখনো বাড়ি। দেখাই। ওই যে আই, সবকিছু সব, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, সবগুলোর পর টু হয়, হোমের আগে কেন টু হয় না? এটা কি এটা দেখানো হয় না, আমি প্রিপোজিশনের পর একটা ক্লাস নিব, ওই দিন দিয়ে দিব, ওখানে দিয়ে দিব। প্রিপোজিশনের উপর মানে বলতে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা সবার কাছে একটু সহজ করার জন্য আর কি হ্যাঁ, আরেকটা এখানে ক্লাস কিন্তু যাবে। হোমটা হ্যাঁ কিন্তু ওটা অ্যাডভার্ব। দিয়ে দিব স্যার। হ্যাঁ এখানে ওটা দিব হোমটা স্যার। নরমালি নাউন হলেও এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে, সেক্ষেত্রে এটা স্যার একটু এখানে তো হোম নেই কেউ রাইট নাও। টাচ দিয়ে দিতে পারেন। মানে যেহেতু অ্যাডভার্ব, আমরা যেহেতু আজকে অ্যাডভার্ব করছি, আর আচ্ছা হোম শব্দটা অ্যাডভার্ব হওয়ার কারণে একটু হচ্ছে না, এটা একটু টাচ দিয়ে দিতে পারেন সবাইকে। আচ্ছা আমি নিজেও এটা গত সপ্তাহে শিখেছি, নতুন শিখেছি আর কি। আই গো হোম, আমি কোথায় যাই? বাড়িতে যাই, হ্যাঁ আই ভাত গো খাবো। হোম, আর এটা হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে দিস আই ইজ গো টু মাই হোম। মার্কেট, দিস ইজ মাই হোম, রাইট, মাই হোম হলে কি হয়ে যায়? নাউন হয়ে যায়। না, এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ভুলে গেছো সবাই? মাই হোম, হিজ হোম, প্রোনাউনের পরে যদি একটা নাউন থাকে সেটা কি হয়? এই জন্যই মাই বললাম পেন, যে স্যার অনেক কিছু হবে। হ্যাঁ মাই অ্যাডজেক্টিভ পেন, হয়ে যেতে পেন পারে। কি নাউন না?
দিস ইজ মাই পেন। মাই পেন, এখানে হ্যাঁ পেন মাই পেন এখানে প্রোনাউন, তারপরে হচ্ছে কি আরেকটা নাউন আছে, প্রোনাউনের পর যদি স্যার আবার একটা নাউন থাকে ওটা ইউজুয়ালি অ্যাডজেক্টিভই হয়, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনে পড়ে। আমি আপনাদের অ্যাডজেক্টিভের ক্লাস নিছিলাম, ভুলে ওই গেছেন যে আপনারা? আপু যে হি হিজ হিম হ্যাঁ হুম, হুম হুম বুঝছি। এখন মনে পড়ছে? হুম হুম হুম। আচ্ছা, তারপর যদি বলে উই আর গোয়িং ব্যাক হোম, তখন কি হবে? ব্যাক হোম। ব্যাকটা আচ্ছা আমি হচ্ছে অ্যাডজেক্টিভ, হোমটা হচ্ছে নাউন। এক্স্যাক্টলি, ব্যাকটা কি অ্যাডজেক্টিভ হবে? অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, গোয়িং হ্যাঁ, টু কে রেফার করছে। গোয়িং ব্যাক হোম, গোয়িং গোয়িং ব্যাক, ব্যাক হোম। হ্যাঁ সো এখানে অ্যাডভার্ব হবে। ভাই আপনি কি Adverb হবে। কনফিউজ হয়ে গেছেন? এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, উনি That- হ্যাঁ, অ্যাডভার্ব বলতে গিয়ে অ্যাডজেক্টিভ বলে গেছে, হ্যাঁ, আচ্ছা, জিনিসটা উনি তো- বুঝতে পেরেছে। হ্যাঁ জিনিসটা দেখেন, তখন কিন্তু নাউন হয়ে যাচ্ছে। সো উই আর গোয়িং ব্যাক হোম, তখন কিন্তু হবে না গোয়িং টু হোম। হতো যদি বলতাম উই আর হেডিং টুয়ার্ডস হোম, তখন টুয়ার্ডস হয়ে যেত, বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ওটা আমরা আলাদা করে হোমের জন্য আমি আলাদা একটা এখানে তো slide আবার বানাবো। এটা তো আবার প্রিপোজিশন হয়ে গেল এই টুয়ার্ডস। জন্যই বলছি এটার সাথে প্রিপোজিশন অনেক ভালোভাবে রিলেটেড। সো আমি আপনাদেরকে হোমের জন্য আলাদা একটা স্লাইড করে আপনাদেরকে যখন share করে পুরো দেব। কম্বিনেশন হবে না তখনই হবে আসল টুইস্ট। হ্যাঁ আসল মজাটা হবে তখন। এক্স্যাক্টলি, এই জন্য ভিজুয়াল দিয়ে দেখাইতে হবে। আচ্ছা তখন এখন পুরাই আমরা যেটা হাস্যকর। করতেছি আবার হাস্যকর। আচ্ছা আজকে আচ্ছা একটু আগে আমরা তিনটা ওয়ার্ড শিখলাম, একটা হচ্ছে সেলডম, রেয়ারলি, হার্ডলি, স্কেয়ারসলি, আর একটা হচ্ছে বেয়ারলি। আই বেয়ারলি নো হিম, আই ডোন্ট নো হিম, আই বেয়ারলি নো হিম, মানে আমি তাকে অলমোস্ট আমি তাকে চিনি না, বেয়ারলি, আই বেয়ারলি নো হিম। মেবি হয়তো তাকে দেখছি এখানে কোন একটা জায়গায়, বাট আমি তাকে চিনি না, নাই বললেই চলে। সো এটা একটা কি? আই আমরা নেগেটিভ এখন ওয়ার্ড দেখি, হ্যাঁ নেগেটিভ ওয়ার্ড, বাট এটা কি অ্যাডভার্ব না? আই অবভিয়াসলি। I barely know him. এটা কি ইনভার্সন? না স্যার এটা ইনভার্সন না, ইনভার্সন আসতেছে স্যার, খুব ইন্টারেস্টিং ইনভার্সন শিখা, আমি আজকে ইনভার্সন শিখাই দেব, সমস্যা নেই। আমি আজকে উল্টা হয়ে ছাড়বো, পাদুখানি মোর বাতাস যাবে বৃক্ষে। হ্যাঁ ভাই, আমারে মনে করে দিলে, আমারে বানবেন এইভাবে। আচ্ছা ইনভার্সনে কি এখন যাব? না, যেটা আপু বলছেন সেটা শেষ করে নেন, আই বেয়ারলি নো হিমটা শেষ করে নেন। আপু আজকে হ্যাঁ ইনভার্সন পড়লে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, 12টা 20 বেজে ও গেছে। না না না, আজকে 12টা 20 বাজে, আজকে না। আচ্ছা ঠিক আজকে আছে, ইনভার্সন বাদ দেন আপনি। আচ্ছা ঠিক আছে তাহলে বাদ দিলাম। এভার আর নেভার দিয়ে কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়, এটা লাস্ট এক্সাম্পল। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। স্যার একটু খেয়াল করবেন যে মেসেজ যদি আসেন, কিন্তু আমি হয়তো মেসেজ মিস করতে পারি। আচ্ছা হ্যাভ ইউ, আচ্ছা জিজ্ঞেস করছি। নেভার, আচ্ছা ডিড নট না দিয়ে কালকের মতো শুরু করেছে আপনারা, হি নেভার ইনভাইটেড আস। আচ্ছা কারণ সে, আমরা কখনো রায়হানের বাসায় যাইনি, কারণ কি রায়হান কখনো আমাদের দাওয়াত দেয় নাই। নেভারটা ইউজ হলো। জীবনেও দিব না। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার এখন? আপু এখানে Yup. আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হ্যাভ ইউ ইভার বিন না দিয়ে কখনো কখনো দেখি যে হ্যাভ ইউ ইভার গান দেওয়া থাকে।
না বিনের পরিবর্তে, তো হ্যাভ দুইটাই ইউ কি এভার কারেক্ট গন হবে? দেয়ার? আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ, হ্যাভ ইউ এভার কোথায় দেখছেন আপনি? আমাকে এক্সাম্পলটা বলেন, না হলে আমি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি বলতে পারবো না। অনেক ক্ষেত্রে গন ইউজ হয়। বেসিক্যালি এরকম দেখেছি যে একটা একটা সেন্টেন্সে হ্যাভ ইউ এভার গান টু কুয়াকাটা, আবার আরেকটা জায়গায় দেখেছি যে হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা। আসলে বিনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, গনটা আমি অ্যাকচুয়ালি অত বেশি এনকাউন্টার করি নাই, ওটা ওই যে কনভারসেশনের ক্ষেত্রে, কনভারসেশনস এর ক্ষেত্রে ইউজুয়ালি ইউজ হয়। সো উই ডু নট সি দ্যাট অফেনলি ইউজড ইন written format. হ্যাঁ, সো আই হ্যাভ নেভার গন দেয়ার, সো এরকম হয় হ্যাভ ইউ এভার গন দেয়ার। সো এটা হ্যাভ ইউ এভার বিন দেয়ার, তো অ্যাপ্রোপ্রিয়েট এটা বেশি মনে হয়। হ্যাঁ, রিটেনের ক্ষেত্রে বেশি হয় বা কথার ক্ষেত্রে আমরা এটাকে প্রেফার করি। বাট আপনি আমাকে এক্সাম্পলটা দিলে বুঝতে পারবো যে এটা কারেক্ট নাকি এটা ইনকারেক্ট। হ্যাঁ, আমাকে ছবি তুলে পাঠিয়ে দিন যদি কোনো জায়গায় আপনি এনকাউন্টার। ওকে, এখানে আর কারো কোনো কোয়েশ্চেন আছে এভার নেভার দিয়ে? নোপ, অবভিয়াসলি আচ্ছা, অ্যাডভার্ব এনাফ ইজিলি দিয়ে বোঝা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আজকে অনেক বেশি হয়ে গেছে মনে হয়, এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আর কোনো কনফিউশন আছে? নোপ। আচ্ছা, আমরা লাস্ট কিছু এক্সাম্পল দেখে শেষ করে দিব। লাস্ট এক্সাম্পল গুলো একটু দেখি, অনেকক্ষণ হয়ে গেছে ক্লাসের, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি ক্লাসের। She sings sweetly, he speaks quite clearly. Quite কিরকম? He smiled cheerfully. তারপর the traffic was moving slowly. কিভাবে মুভ করতেছে? স্লোলি, ধীর গতিতে। আচ্ছা, গতিটা কেমন? হ্যাঁ, she writes neatly, পরিষ্কারভাবে লিখে। কিরকম লাগে? পরিষ্কারভাবে। We waited patiently to see the doctor. We waited patiently, ধৈর্য সহকারে অপেক্ষা করছিল। হ্যাঁ, তো সেটা বোঝাচ্ছে। এখানে কোনো কনফিউশন আছে? তারপর দেখেন, the tortoise walk slowly manner. We will have our semester our exams on April 1st week. Time বোঝাচ্ছে। The accident happened near the highway. Place বোঝাচ্ছে। Near the highway, দেখেন এখানে কিন্তু the highway কিন্তু একটা নাউনের পর্যায়ে পড়ে, একটা জায়গা বোঝায়। তারপরে near the highway, এখানে দেখেন প্লেস কে মডিফাই করতেছে একটা। আচ্ছা, at least twice a week, twice এটা কিন্তু ফ্রিকোয়েন্সি। We all go for a picnic for just for enjoyment. এনজয়মেন্টটা কি? মানে পারপাসটাকে বোঝাচ্ছে। We all go for a picnic just enjoyment, এখানে এটা অ্যাডজেক্টিভ মনে হচ্ছে না দেখলে, কিন্তু কি করতেছে? যাওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকে বোঝাচ্ছে, এনজয়মেন্ট, আনন্দটা। এই যে the sea is very stormy, ডিগ্রি অর কোয়ান্টিটি বোঝাচ্ছে, very stormy। ঠিক আছে, surely you are mistaken, এই যে surely একটু আগে বললাম, নিশ্চিতভাবে, অ্যাফার্মেশন আর নেগেশন। আচ্ছা, এখানে দেখেন কিছু ইম্পর্টেন্ট এক্সারসাইজের মতো আছে, আপনারা বাসায় এটা করে নিন, যদিও অ্যানসার দেওয়া আছে অনেক ক্ষেত্রে। আর এরকম কিছু জিনিস আপনারা একটু কোয়েশ্চেনে পাবেন, এরকম আসতে পারে যে কোনটা বসবে এখানে। সো সেন্টেন্স কারেকশনের মধ্যে এগুলো থাকে ইউজুয়ালি। দেখেন, হ্যাভ ইউ এভার বিন ইন আ প্লেন? ভাইয়া, হ্যাভ ইউ এভার ট্রাভেলড ইন আ প্লেন কিন্তু দেয় নাই, বা ওয়েন্ট ইন আ প্লেন দেয় নাই, গন দেয় নাই, তখন এখানে দিছে বিন কিন্তু। হ্যাঁ, সো ইউজুয়ালি বিনটা ইউজ হয়। হ্যাঁ, তো আবার একটা কি, গো এন্ড ডু ইউর হোমওয়ার্ক, আই হ্যাভ অলরেডি ডান ইট। এরকম কিছু এক্সাম্পলস থাকে। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আজকে ক্লাস শেষ করতে পারি। কোনো প্রশ্ন আছে কারো? নোপ। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করি এখানে। পরে আমি নেক্সট দিন আবার দেখা হবে নেক্সট ক্লাসে। রবিবার দিন ইনশাআল্লাহ আমরা একটা নতুন ক্লাস শুরু করব। আপনারা কি চাচ্ছেন যে আমি একটা ইস্যুর উপর ক্লাস নেই এখন, প্রিপোজিশনের উপর ক্লাস নেই, নাকি নেক্সট ক্লাসটা অন্য কোনো টপিকের উপর নেব, ভার্বের উপর বা কিছু? আপু আমার মতে ভার্বের উপর নিলে ভালো হয়। আচ্ছা, আমি জানাবো যদি আমার কোনো সমস্যা না করে, তাহলে আমি ভার্বের ক্লাস বোর্ডে হবে। ওকে। আচ্ছা আচ্ছা আপনি আর কোশ্চেন, আমার মনে হয় এই যে আপনি যে এতগুলো টাইপস পড়াইলেন অ্যাডভার্বের, এইভাবে তো আসে না, জাস্ট অ্যাডভার্বটা ইন্ডিকেটর হিসেবে আসে। আচ্ছা, এটা আপনি যদি, হ্যাঁ, একবার কোনটা হচ্ছে, এটা যদি আপনি কেন হচ্ছে না বুঝতে পারেন, টাইপটা যদি না বুঝতে পারেন, তাহলে তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না।
এটা ঠিক আছে, আমি ওটা বললাম না। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি। এটা ওইটা যদি আমি এইভাবে বুঝতে পারি তাহলে আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম, যে একদম কনফার্ম হয়ে গেলাম যে না এটা অ্যাডভার্ব হবে না। আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি এক্সামে তো এরকম আসে না, ঠিক না? আমি এটা বলতে চাচ্ছি, এক্সামে না তো না না, সাধারণত অত এটা বেশি ডিটেলসে যায় না। ডিটেলস আসে না। এটা হ্যাঁ, ওইটাই এখানে আমি বলতেছি। বোঝানো, হ্যাঁ হ্যাঁ, এখানে বোঝানোর জন্য হচ্ছে। আমরা বুঝতে না পারলে এটা হবে না কেন? কোনটা কারণ বোঝাচ্ছে, কোনটা সময় বোঝাচ্ছে, which দিয়ে কোয়েশ্চেন করবো না ওয়ার্ড দিয়ে করবো নাকি ওয়্যার দিয়ে করবো, কোনটা করবো ওটা আমার বোঝা দরকার। এই জন্য এটা দরকার। অবশ্যই এর জন্য এটা দরকার। হ্যাঁ, ওকে। এক্স্যাক্টলি, এই জন্যই তো ক্লাসটা এরকম 2 ঘন্টা হয়ে যাচ্ছে, না তো অ্যাডভার্ব পড়াতে কয় মিনিট লাগে। তো এত তো ডিটেলসে যাওয়া লাগে না আমার। আচ্ছা কর। আচ্ছা আপনি, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। স্যার মনে হয় নাই না? জি আমরা তাহলে মিটিং, স্যার কে আছেন? হ্যাঁ স্যার। আছি। স্যার একটা গান গান স্যার। মিটিং শেষ হবে, তখন আমি মিটিং শেষ হওয়ার জন্য ও অপেক্ষা স্যার, স্যারকে আমরা এখন দেখতে পাচ্ছি। স্যার গোসল করিয়া আসিয়াছেন। এই ক্যামেরা অফ করে দিলেন কেন স্যার? দেখতাম আপনাকে। কি রায়হান? তোমার সাথে খেলবো, আসো, খেলা হোক মাঠে। আগামী আমার আমার লাইফে এসে কর ভাই, ব্রাজিল একটা গান versus গেলে জার্মানি। ভালোই তো। ভাই আপনি কিন্তু এখন ভালো মুডে আছেন, কারণ যেহেতু গোসল করছেন আপনার খুব ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আপনি একটা ভালো মুডে আছে, সুতরাং একটা গান গাওয়া যাইতে পারে। না, আমার কালকে সকাল 6টায় উঠতে হবে। রাখি ভাই, আর কথা লম্বা করবো না। আল্লাহ হাফেজ। ওকে ভাই, সবাই আল্লাহ হাফেজ, আসসালামু সবাইকে আলাইকুম। আল্লাহ হাফেজ।